নীলকণ্ঠ গাট্টু আর চিঙ্কি ঘরের বাইরে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসে আর মা দুজনকেই বাসে তুলে দেয়। বাই বাই মা। বাই বাই সোনারা, আজ টিফিনে তোমাদের ফেভারিট স্যান্ডউইচ আছে, মনে করে শেষ করো। আর দুটো স্যান্ডউইচ এক্সট্রাও রাখা আছে। ওকে মা, আমরা খেয়ে নেব, বাই। আর যতক্ষণ না বাস চোখের সামনে থেকে চলে যায় মা দেখতেই থাকে। কিছুক্ষণ পর সবাই স্কুলে পৌঁছে যায় আর প্রার্থনার পর হেডমাস্টার একটা অ্যানাউন্সমেন্ট করে। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং স্যার। আশা করি নতুন বছরে সবাই নতুন রেজলিউশন নিশ্চয় করেছে আর আরো ভালো করে পড়াশোনা করছে। ইয়েস স্যার। এই বছর আমরা ভেবেছি যে প্রত্যেক সপ্তাহে একটা স্পেশাল ক্লাস হবে, যেখানে দেশের সংস্কৃতি, ধর্ম আর ইতিহাসের ব্যাপারে বলা হবে। আমি আশা করি প্রত্যেক বাচ্চাই স্পেশাল ক্লাস থেকে নতুন জিনিস শিখবে। আপনারা সবাই এর জন্য প্রস্তুত? ইয়েস স্যার। ঠিক আছে, বুধবারের লাস্ট পিরিয়ডটা এই ব্যাপারেই থাকবে। অল দি বেস্ট। থ্যাংক ইউ স্যার। সারাদিন স্কুলে বিভিন্ন বিষয়ের ক্লাস চলতে লাগে, কিন্তু সব বাচ্চাদের মন শেষ পিরিয়ডের দিকে ছিল। আর শেষমেশ শেষ পিরিয়ড এসেও যায়। আর বাচ্চারা কেমন? খুব ভালো স্যার। যেমন হেড স্যার বলেছিলেন, আজ থেকে আমরা নতুন সাবজেক্ট পড়ব, যেটাতে আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতির ব্যাপারে, ইতিহাস আর ধর্মের ব্যাপারে চর্চা করব। আমরা এখানে ইতিহাসের ব্যাপারে কথা বলবো, যেটাকে লোকে মাইথোলজি বলে, কিন্তু এদের সাক্ষ্য আছে, বুঝলে? ওকে স্যার। আজকে আমাদের বিষয় হলো নীলকণ্ঠ। সবাই তো নিশ্চয় জানে যে শিব ঠাকুরকে আমরা দেবাদিদেব মহাদেব বলি। ওনার লিঙ্গরূপেও পুজো হয় আর ওনার ফটো আপনারা হয়তো দেখেছেন। ওদের মধ্যেই একটা রূপ হলো নীলকণ্ঠের, যার ব্যাপারে আমি কথা বলবো। আর ইউ এক্সাইটেড? ইয়েস স্যার। ঠিক আছে, আমি পাওয়ার পয়েন্ট শুরু করি। যেমন আপনারা ফটোতে দেখছেন, কণ্ঠ মানে গলা। শিব ঠাকুরের গলাটা নীল অনেক ফটো আর ভিডিওতে দেখেছেন, কারণ উনি বিষ খেয়েছিলেন। এইটা কেন আর কি করে হলো, আর শিব ঠাকুর বিষ খেলেন কেন, এইটা আমরা আজকে গল্প রূপে জানবো। ওকে স্যার। আর টিচার গল্প বলতে শুরু করে। এক সময়ের কথা, সমুদ্র মন্থন হচ্ছিল। দেবতার অসুর শেষনাগকে ধরে দুদিক দিয়ে ধরে সমুদ্র মন্থন করছিল। একের পর এক অনেক জিনিস বের হচ্ছিল। ওয়াও, এতে শেষনাগের কি কাজ? আজকের সময়তে আপনাদের কাছে তো মিক্সার আছে, যেটাতে প্রত্যেকটা ঘরে মাখন হয়। আগে আলাদা হতো, কাঠের ইয়েতে দড়ি লাগিয়ে দিয়ে বা কোনো জিনিসকে যদি ভালো করে মাখার থাকে মন্থন করা হতো। এটা কি জিনিস স্যার? মাখাটা একটা প্রক্রিয়া, যেমন কি গোল ঘুরিয়ে দই থেকে ক্রিম বা লোকে যেটাকে মাখন বলে সেইটা বের করা হয়। কৃষ্ণ ঠাকুর তো এই মাখনটাকেই খেতেন। সেইটা বানাতে খুবই কষ্ট হতো, তেমন ভাবেই সমুদ্রকেও মন্থন করা হচ্ছিল, যেখান থেকে লক্ষ্মী ঠাকুর বেরিয়েছে। ওনার দিওয়ালিতে আমরা পুজো করি। মানে লক্ষ্মী ঠাকুরের বার তেমন হয়েছিল? হ্যাঁ, তাই তো লক্ষ্মী ঠাকুরকে পুজো করা হয় দিওয়ালিতে। যাই হোক, আমরা নীলকণ্ঠের গল্পটাকে শেষ করব। সমুদ্র মন্থনের সময় ওর থেকে অমৃত আর বিষ বেরোলো। এই মন্থনের থেকে অন্য যা জিনিস বের হলো সেইটা দেবতার অসুরে ভাগ করে নিল। অমৃত তো বের হলো না, আগে বিষ বের হলো। তো সবাই একে অপরকে চেয়েছিল, আরে এই বিষটাকে কে খাবে? যতক্ষণ কেউ বিষটাকে খাবে না অমৃত বের হবে না। আরে কে তাড়াতাড়ি না খেলে এই তো পুরো জগতে ছড়িয়ে যাবে আর সবকিছু নষ্ট হয়ে যাবে। কার মধ্যে ক্ষমতা আছে যে বিষটাকে খেয়ে নেবে? চারিদিকে হাহাকার হয়ে গেল। কে দেবতা আর কে দানব? পৃথিবীতে মনুষ্য, জীবজন্তু এর প্রভাবে আসতে লাগলো। মনে হলো সবাই মরে যাবে। এই হাহাকারকে দেখে সব দেবতা আর দানবরা মিশে শিব ঠাকুরকে ডাকলো। হে মহাদেব, আপনি আসুন আর এই বিষটাকে পান করে এই জগৎটাকে বাঁচিয়ে নেন। হে দেবাদিদেব মহাদেব, আপনি নিজের চোখটাকে খুলে দেখুন, সবকিছু নষ্ট হয়ে যাবে। শিব ঠাকুর দেখলেন সব নষ্ট হয়ে যাচ্ছিল। উনি নিজের চোখ খুলে এগিয়ে গেলেন।
ওয়াও, তারপরে তারপর কি হলো? স্যার? তারপরে কি, সব বিষ উনি গলার মধ্যে নিয়ে আটকে নিলেন, গিললেন না কিন্তু। আমি এই বিষটাকে পান করছি। এই বিষটাকে পান করলে সংসার বেঁচে যাবে। আর এই বলে শিব ঠাকুর সম্পূর্ণ বিষটাকে পান করে নেন, কিন্তু গলার তলা এটাকে যেতে দিলেন না, যেই কারণে ওনার গলা নীল হয়ে গেল। ওনার কিছু হলো না? উনি তো দেবাদিদেব, উনি তো গঙ্গা মাকে ধরে রেখেছেন, উনি বিষ গলায় আটকে নিলেন। কিন্তু কতক্ষণ স্যার? বলা হয় 60,000 বছর বয়স অবধি উনি এইটা রেখে তপস্যা করলেন, যেইটাতে এর গরম আর প্রভাব শান্ত হোক, যেই কারণে ওনার কণ্ঠ নীল হয়ে গেল, আর ওনার নাম নীলকণ্ঠ মহাদেব হয়ে গেল। ওয়াও, এই তপস্যা উনি কোথায় করেছিলেন? আপনাদের এইটা জেনে খুবই খুশি হবে যে এই জায়গা ঋষিকেশে আছে। সেইখানে এনার অনেক বড় মন্দির আছে। প্রত্যেক বছর শ্রাবণে ওইখানে অনেক বড় মেলা লাগে, অনেক লোকেরা কাঁওয়াড় নিয়েও যায়। কাবার মানে? কাঁওয়াড় মানে হলো ছোট হাঁড়ি, যেটাতে গঙ্গা জল ভরে কাঁধে টাঙিয়ে নিয়ে নীলকণ্ঠ মহাদেবকে সেই গঙ্গা জল চড়ানো হয়। এখনো? হ্যাঁ বাচ্চারা, এখনো জল দিয়ে বিষের তাপটাকে শান্ত করা হয়, তার সঙ্গে বেলপাতাও দেওয়া হয় নীলকণ্ঠকে। উনি আমাদের জন্য এত পেন নিল? হ্যাঁ, উনি আমাদের প্রাণ বাঁচানোর জন্য সব বিষ নিজে খেয়ে নিলেন। সব বাচ্চারা তালি বাজাতে লাগে। তো সব বাচ্চারা এটার ব্যাপারে বুঝলে তো? নীলকণ্ঠর মানে জানলে তো? ইয়েস স্যার, এখন থেকে আমিও শিবলিঙ্গতে জল দেব সব সময়। ভেরি গুড। আজকের ক্লাসে শুধু আমরা এতটুকু শুনবো, পরের ক্লাসে আরো গল্প হবে। সব বাচ্চারা সবসময়ের মতন স্কুল বাসে বসেছিল। বান্টি আর গুড্ডিও নিজেদের স্ট্যান্ড থেকে বাসে চড়ে গেছিল। চিঙ্কি, আজ টিফিনে কি এনেছো? আজ আমি উপমা এনেছি। ওয়াও, আমার মা আজকে আমাকে ইডলি দিয়েছে। আমরা ক্লাসে শেয়ার করব। কিন্তু আমি আজকে টিফিন আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি বাড়ি যাব, তাহলে মা বকা দেবে। কোনো ব্যাপার না বান্টি, আমরা সবাই শেয়ার করে খেয়ে নেব, নাহলে ক্যান্টিন থেকে নিয়ে নেব। বাবা আমাকে আজ পকেট মানি দিয়েছে। থ্যাংক ইউ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। ইয়েস ইয়েস। স্কুল এসে যায়। সব বাচ্চারা বাস থেকে নেমে এক এক করে ক্লাসরুমে চলে যায়। সরস্বতী মায়ের প্রেয়ারের পরেই প্রিন্সিপাল ম্যাডাম এসে অ্যানাউন্সমেন্ট করে, গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাম। আশা করছি তোমরা সবাই হেলদি আর হ্যাপি আছো। আগামী মাসে আমাদের বাই মান্থলি প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমরা সবাই নিজেদের মা বাবাকে নিয়ে আসবে। ওকে ম্যাম। অল ক্লিয়ার? যাদের কিছু কনফিউশন থাকবে তারা ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নেবে। একদম ক্লিয়ার ম্যাডাম। ওকে, তো গো টু ইয়োর ক্লাসেস। সব বাচ্চারা নিজেদের নিজেদের ক্লাসে চলে যায় আর টিচাররা ক্লাস নিতে শুরু করে দেয়। গুড মর্নিং বাচ্চারা, নিজেদের ম্যাথস বই বার করো। এরম করতে করতে বাকি সব টিচাররাও এসে যায়। সব ক্লাস এক একটা করে হয়ে যায় আর সব বাচ্চারা বাড়ি ফিরে আসে। কেমন ছিল আজকের দিন? খুব ভালো মা। মা, আমাদের স্কুলে 10 তারিখে প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমাদের দুজনকে আসতে হবে। ঠিক আছে, আমরা এসে যাব। শেষমেশ 10 তারিখ এসে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আমাদের বাস এসে গেছে, আমরা চলে যাব, কিন্তু মনে রেখো রিসেসের পরে প্যারেন্টস টিচার মিটিং, এসে যেও কিন্তু। হ্যাঁ মা, আর তুমি না ওই রেড কুর্তাটা পরো। আচ্ছা মা, এবার তোমরা বাইরে দাঁড়িয়ে পড়ো, বাস এসেই যাচ্ছে। কিছুক্ষণ পরে বাস এসে যায় আর দুজন বাচ্চা বাসে চড়ে পড়ে। মা আর বাবা একদম তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়, যেখানে সব ক্লাসের বাচ্চারা আলাদা আলাদা রুমে যাচ্ছিল। এক্সকিউজ মি, ক্লাস 2 এর প্যারেন্টস টিচার মিটিংটা কোথায় হচ্ছে? সেইটা তো সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 208-এ হচ্ছে, আপনি সেইখানে যান। বাকি বাচ্চারাও আলাদা আলাদা রুমে যাচ্ছিল। অনেক প্যারেন্টসরা তৈরি হয়ে এসেছিল। গাট্টুর মা বাবাও রুম নাম্বার 208-এ পৌঁছে যায়। ইজ দিস ক্লাস সেকেন্ড? ইয়েস। আপনারা গাট্টু চিঙ্কির মা বাবা না? হ্যাঁ হ্যাঁ। এসে যান, মিটিং একটু পরেই শুরু হতে যাচ্ছে। দুজনে ভেতরে এসে বসে পড়ে। গাট্টু আর চিঙ্কি একদম ফার্স্ট লাইনে বসেছিল, সেকেন্ড লাইনে বান্টি আর থার্ড লাইনে গুড্ডি বসেছিল।
গুড মর্নিং টু অল পেরেন্টস। গুড মর্নিং। আজকে আমরা প্যারেন্ট টিচার মিটিং এই জন্য রেখেছি যে সবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে, এরপরে স্কুলের উইন্টার ভেকেশন শুরু হতে যাচ্ছে। তাই সবার গ্রোথ আর মার্কসের উপরে কথা বলা যায়, কারণ হাফ ইয়ারলির পরেও আরও অর্ধেক বছর বাকি থাকে প্রগ্রেসের জন্য। সব বাচ্চারা আর প্যারেন্টসরা টিচারের কথা মন দিয়ে শুনছিল। এখন আমি রেজিস্টারের নম্বরের অনুসারে সবাইকে এক এক করে ডাকবো। ওকে ম্যাম। অ্যালফাবেটের অনুসারে সব থেকে আগে আভার নাম আসে। টিচার আভাকে মার্কশিট ধরিয়ে দেয়। আভা, তোমার 72% এসেছে। কিন্তু এটা তো খুবই কম। হ্যাঁ, এর ম্যাথসে নম্বর কম, কারণ ক্লাসে কম মন লাগায়, রিভিশন একদম করে না। ম্যাথসে কমজোর হওয়ার জন্য এত কম পার্সেন্টেজ হয়েছে। কিন্তু ম্যাম আমি তো অনেক পড়াই করি। হ্যাঁ আভা সোশ্যাল সায়েন্সে খুব ভালো। আপনি একটা কাজ করুন, একে কিছু বছর সব সাবজেক্ট এক্সপ্লোর করতে দিন, পরে যে বিষয়ে ভালো হবে সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করুক। গাট্টুর মা বাবা এসব দেখে খুব খুশি হচ্ছিল। আমি খুব খুশি, আমাদের বাচ্চারা খুব ভালো স্কুলে পড়ছে। না এখানে শুধু বইয়ের বিদ্যা, বরং অন্য জিনিসের উপরেও ধ্যান রাখা হয়। সব থেকে ভালো কথা হচ্ছে এদের টিচাররা কত ভালো, সব বাচ্চাদের কত যত্ন করে, এটাও জানে যে কোন বাচ্চা কোন বিষয়ে ভালো আছে। তখনই আওয়াজ আসে চিঙ্কি। চিঙ্কি এগিয়ে যায়, মার বাবাও আগে গিয়ে চেয়ারে বসে পড়ে। আচ্ছা, আমি গাট্টুকেও ডেকে নি, দুজনে তো জমজ, একসাথে দুজনের রিপোর্ট দেখা যাবে। গাট্টু, এদিকে এসো, তুমিও এগিয়ে এসো। আপনাদের দুজনেরই বাচ্চা খুব ট্যালেন্টেড। এটুকুই পার্থক্য যে গাট্টু ম্যাথ সায়েন্সে খুবই ভালো, আর চিঙ্কি ল্যাঙ্গুয়েজে। ওয়াহ, বাকি? গাট্টু স্পোর্টস টিমে ভালো খেলে, কিন্তু চিঙ্কি একটু এখন উইক হয়ে গেছে, ওকে একটু দেখতে হবে। ও মাঝখানে একটুখানি উইক হয়ে গেছিল, তাই ইমিউনিটিটা একটু কম। গাট্টু আর চিঙ্কি টিচারের পাশে দাঁড়িয়ে এসব শুনছিল। চিঙ্কির দিকে তাকিয়ে ম্যাডাম বলে, আরে চিন্তার কোনো কারণ নেই, সব বাচ্চারা সবকিছু তো ভালো হয় না। গাট্টু যদি স্পোর্টসে ভালো, চিঙ্কি কালচারাল প্রোগ্রামসে খুব ভালো করে পার্টিসিপেট করে। ও সেকেন্ডও হয়েছিল একটা কালচারাল উইকে, তাই না চিঙ্কি? থ্যাংক ইউ। আমার মেয়ে তো সবার থেকে বেস্ট। মা আর ম্যাডামও ভাবুক হয়ে একে অপরকে দেখছিলই যে তখন গাট্টু এসে মাকে জড়িয়ে ধরে। আরে কি হয়েছে বাবা? ডোন্ট ওয়ারি। ব্যাস এইটাই বলছিলাম আমি। ব্যাস আপনি এইটুকুই দেখবেন যে এদের ইন্টারেস্ট যা কিছুতেই হোক পুরো যেন গ্রোথ হয়। আমি এটাই মানি যে বাচ্চাদের সম্পূর্ণ গ্রোথ হওয়া উচিত, তাই মার্কস সবকিছু হয় না। আপনি ঠিক বলছেন, আমরা নিজেদের পক্ষ থেকে বেস্ট দেব। আপনাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে। একটা স্কুলের দিক থেকে আমরাও খেয়াল রাখব। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে স্কুলের বাইরে চলে আসে। বাবার নতুন গাড়ি। আজ ছিল ছুটির দিন। গাট্টু, চিঙ্কি আর মা বাবা একসাথে বসে পুরনো অ্যালবাম দেখছিল। এই অ্যালবামটা কত পুরনো! আমি আর তোমার বাবা কত ইয়াং লাগছি, আর তোমরা দুজনে কত ছোট ছোট ছিলে। হ্যাঁ মা, ও এই দেখো চিঙ্কি, এইটা হলে তুমি। তোমাকে তো পুরো ছেলে দেখাচ্ছে এই ফটোতে। হ্যাঁ গাট্টু, আর তুমি তো একদম মেয়ে মনে হচ্ছ, দেখো না। মা, এইটা তো ভুল কথা না, আমি মেয়ে আর চিঙ্কি ছেলে কি করে দেখাতো? আরে এটা এর জন্যে গাট্টু, কেন কি চিঙ্কি তোমার থেকে ছোট্ট ছিল, আর ওর চুল এত লম্বা হয়েছিল না, আর তোমার চুল অনেক লম্বা ছিল, আর তুমি ছোটবেলায় হেয়ার কাটিং করার জন্যে খুব বদমাশি করতে। ও এই ব্যাপার। আরে মা, এইটা কি এত সুন্দর কার কাদের? গাট্টু বাবা, এই কার তো আমাদেরই ছিল। ওয়াও, এটা কত কুল কার। হ্যাঁ বাবা, এইটা নিজের সময়তে রাজার মতন থাকতো, এখন তো আর পার্টসই পাওয়া যায় না। তাহলে বাবা, আমাদের এই গাড়িটা এখন কোথায়? হ্যাঁ বাবা, এই কারটা কোথায়? বাবা, অনেক বছর আমরা একে ইউজ করলাম, তারপরে এইটা একটু খারাপ হয়েছিল, তাই আমাদের সরাতে হলো। ওয়াও মা, এইসব শুনে কত ভালো লাগছে। বাচ্চারা, তোমার বাবার আর আমার এই গাড়িটা খুব পছন্দ ছিল। আর জানো, তোমরা দুজনেও রোজ সন্ধেবেলায় কারে করে ঘোরার জন্য খুব জেদ করতে। মা আর চিঙ্কি একসাথে কথা বলছিল, কিন্তু গাট্টুর মন বাবার দিকে ছিল। ও দেখছিল যে বাবা অনেক মন দিয়ে অ্যালবামে পুরনো কারটার দিকে তাকিয়েছিল। ওনার চোখটা আলাদাই চকচক করছিল। গাট্টু একদম চুপচাপ করে বাবাকে দেখছিল। আচ্ছা চলো তো, এবার সবাই মিলে খাবারটা খেয়ে না।
এসো গাট্টু চিঙ্কি, আমার হেল্প করো। তারপরে সবাই মিলে খাবার খায়, কিন্তু গাট্টুর মাথায় অন্যই কিছু ঘুরছিল। পরের দিন স্কুল থেকে এসেই মাকে বলে, মা, আমি কিছু বলতে চাই। আমরা কি বাবার জন্য নতুন কার নিই? আমি কাল দেখলাম উনি নিজের পুরনো কার কত মিস করছিলেন। বাহ গাট্টু, তুমি তো একদম আমার মনের কথা বললে। হ্যাঁ, আমিও কাল নোটিস করলাম। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাবার জন্য একটা নতুন কার নিই। তাহলে দেরি কেন? কেননা আজকেই আমরা গিয়ে বাবার জন্য নতুন কার আনি। মা, আমি কিছু ভালো ভালো মডেলও জিজ্ঞেস করে নিয়েছি নিজের বন্ধুদেরকে। ঠিক আছে বাচ্চারা, আমরা সন্ধেবেলায় গিয়ে কার দেখে আসব। তারপরে মা, গাট্টু, চিঙ্কি মিলে শোরুমে গিয়ে কার ফাইনাল করে আসে। বাড়ি পৌঁছে গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মা ওদেরকে এক্সাইটমেন্টটা লুকোনোর কথা বলছিল। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা একটু শান্ত হও, না হলে তোমাদের এক্সাইটমেন্ট দেখে বাবার একটু সন্দেহ হয়ে যাবে। আরে কিন্তু কেন মা? আমাদের বাবার থেকে এটা কেন লুকোতে হবে? ওহো চিঙ্কি, আমরা কালকে ওনার কারটা এখানে আসার পরে সারপ্রাইজ দেব, তাই না? হ্যাঁ চিঙ্কি, গাট্টু একদম ঠিক বলছে। আমরা যদি এখন থেকে এত খুশি খুশি লাগি, বাবা ঠিক বুঝতে পেরে যাবে। তারপরে সারপ্রাইজের মজাটা থাকবে না, বুঝতে পারছো? ও ঠিক আছে মা, আমি বুঝে গেলাম। তুমি একটুও টেনশন নিও না, আমি একদম নর্মাল বিহেভ করব, যাতে বাবা সন্দেহ না করে। কিছুক্ষণ পরে বাবা বাড়ি এসে যায়, আর সবাই একসাথে বসে কথাবার্তা করে। পরের দিন সকাল সকাল ডোরবেল বাজে আর বাবা ডোর খুলতে যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। এইটা আপনার নতুন কারের কিস, এই নিন। আগে কি নতুন গাড়ি? সরি, মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি ভুল অ্যাড্রেসে এসে গেছেন। না না, কোনো কনফিউশন না, আর কোনো ভুল অ্যাড্রেসও না। এই ভাই ঠিক জায়গায় এসছে, আর গাড়ির চাবিও একদম ঠিক লোককে দিচ্ছে। এর মানেটা কি? আমি কিছু বুঝতে পারলাম না। সারপ্রাইজ! বাবা তাড়াতাড়ি করে বাইরে গিয়ে নিজের নতুন কার দেখে, আর বাবা তো একদম খুশিতে আটখানা হয়ে যায়। কি? এটা কি সত্যি? এইটা আমাদের নতুন গাড়ি? আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, আমি আর বাচ্চারা মিলে তোমাকে কার গিফট করার প্ল্যান করি, আর তোমার খুশি দেখে আমরা বুঝতে পেরেছি যে তোমার এই গিফটটা খুবই পছন্দ হয়েছে। আরে, আমি তো বোঝাতে পারছি না আমি কতটা খুশি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি এমন গিফট দেবে। থ্যাংক ইউ সো মাচ। তো বাবা, এই কথা একটা রাইড হয়ে যাক আমাদের নতুন গাড়িতে। হ্যাঁ বাবা, চলো না আমরা একটা ড্রাইভে যাই। আজ মৌসুমও কত ভালো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই চলো, নতুন কারের আমরা টেস্ট নিয়ে আসি। আরে আগে জল খাবার তো খেয়ে নাও, তারপরে আরাম করে ঘুরতে যাব। আরে জল খাবার আমরা বাইরে করব, আমাদের নতুন গাড়িতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে, চলো চলো, এক্ষুনি চলো। তাহলে আমাকে জল খাবার বানাতে হবে না। এটা তো ভালোই হলো, আমার আজকে ছুটি। তারপর গাট্টু আর চিঙ্কি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ে, আর বাবা সবাইকে নিয়ে ভালো খাবার দাবার খেতে নিয়ে যায়। ওয়াও বাবা, কত স্মুথ চলছে আমাদের নতুন গাড়ি, আমার তো মজা এসে গেল। বাবা, এটাতে তাড়াতাড়ি কোনো সং প্লে করো, আমার এটার স্পিকারের কোয়ালিটি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। বলো কোন গানটা তুমি শুনতে চাও? দাঁড়াও বাবা, আমি প্লে করছি আমার ফেভারিট মিউজিক। ওয়াও, কি অডিও কোয়ালিটি, মজা এসে গেল। আর দেখো, সিটসগুলো কত কমফোর্টেবল, তাই না? আরে আমাদের নতুন কার পুরো পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। এমনিতে তো নতুন গাড়ি আসাতে সবাই খুবই খুশি ছিল, কিন্তু বাবার আনন্দ অন্যরকমেরই ছিল। একটু পরেই বাবা কার থামিয়ে সবার জন্য বড়া পাও নিয়ে আসে। এই নাও বাচ্চারা, তোমাদের প্রথম গাড়িতে বসে জল খাবারটা করো। দাও বাবা। ওয়াও, কত টেস্টি এটা। কারে বসে খাওয়ার মজাটাই একটু আলাদা। আহা, মজা এসে গেল। ব্যাস, এই বড়া পাও থেকে আর টেস্টি কি হতে পারে? সকাল সকাল আর কিচ্ছু না। সত্যি, নিজের কারে বসে বড়া পাও খাওয়ার থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। বাবা, এই গাড়ি করে আমাকে স্কুলে ছাড়তে যাবে, সেটাও ডেলি। ঠিক আছে গাট্টু, তুমি যা বলবে তাই হবে। আর হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে সন্ধেবেলাও ঘুরতে নিয়ে যেও, যেমন ছোটবেলা নিয়ে যেতে। আরে বা চিঙ্কি, তুমি তো নিজের ছোটবেলার কথাবার্তা আবার থেকে মনে করতে চাও। হ্যাঁ বাবা হ্যাঁ,
যাদের যেইখানে যাওয়ার আছে আগের থেকে বলে দিও। আমরা গাড়িতে খুব মজা করব, টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। বাবার কথা শুনে সবাই একসাথে হাসতে শুরু করে দেয়। তারপরে নিজেদের ব্র্যান্ড নিউ গাড়িতে রাইড করতে করতে বাড়ির দিকে চলে যায়। সায়েন্স ল্যাব, বিজ্ঞানের ক্লাস চলছিল। সব বাচ্চারা খুব মন লাগিয়ে পড়ছিল। বাচ্চারা, হাইড্রোজেনের দুটো অ্যাটম আর অক্সিজেনের একটা অ্যাটম মিশে ওয়াটার তৈরি হয়, মানে জল। এইটা জলের রাসায়নিক ফর্মুলা। কিন্তু স্যার, এইটা জানা কোথায় যায়? মানে জলটা কোথায় টেস্ট করা হয়? এইসব জিনিস সায়েন্স ল্যাবে হয় বাচ্চারা। হাইড্রোজেন কি চোখ দিয়ে দেখা যায়? না, এরা আমাদের দেখার ক্ষমতার থেকে অনেক ছোট হয়। এদের বিশেষ যন্ত্র দিয়ে দেখতে হয়। একটা কাজ করা হোক, এই শুক্রবার আমি তোমাদের সায়েন্স ল্যাবে ভিজিট করাবো। তোমরা সব প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে। ওকে স্যার। তারপর শুক্রবার এসে যায়। বাচ্চারা, আমরা সকলে সায়েন্স ল্যাবে যাব। একটা জিনিস মনে রেখো, ল্যাবে কোনো জিনিসে হাত দেবে না, শুধু দেখার আর অবজার্ভ করার আছে। সেইখানে সব ইকুইপমেন্টসের ব্যাপারে তোমাদেরকে বলা হবে। সবাই একটা লাইনে থাকবে আর ডেকোরাম মেনটেন করবে। ওকে স্যার। কিছুক্ষণ পরে সব বাচ্চারা লাইন বানিয়ে সায়েন্স ল্যাবে পৌঁছে যায়। ওখানে গিয়ে সব বাচ্চারা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এত বড় টেবিলে কতগুলো উপকরণ! টিচার সবাইকে মাইক্রোস্কোপ দেখিয়ে বলে, এইটা হলো মাইক্রোস্কোপ। একে অণুবিজ্ঞানও বলা হয়। আমাদের চোখে কোনো একটা জিনিস দেখার ক্ষমতা থাকে। চোখে না দেখা গিয়ে থাকা বস্তুদেরকে দেখার জন্য এইটা হয়। এর খোঁজ অ্যান্টনি ভ্যান লিভেনহক করেছিলেন। জুলজি আর বটনিতে অণু দেখার জন্যে এর ব্যবহার হয়। এর ক্ষমতা লেন্সের দ্বারা বাড়ানো যেতে পারে। ওয়াও, এটা তো আজব জিনিস স্যার। আমি কি এটার ভিতরে সেল দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা সবাই এক এক করে এর ভেতর থেকে জিনিসকে দেখো। জলের একটা ড্রপে কত কীট থাকে সব দেখতে পারবে। তারপরে সব বাচ্চারা মাইক্রোস্কোপকে দেখে। টিচার বলে, যদি মাইক্রোস্কোপ দেখা হয়ে গেছে, এগিয়ে যাওয়া হোক। কেমিক্যাল মানে রসায়ন কি করে তৈরি হয় দেখা যাক। যাওয়া যাক। ইয়েস স্যার। এসো, আগে আমি কিছু উপকরণ দেখাই। এই যে রাউন্ড টিউবটা, এইটাকে টেস্ট টিউব বলা হয়। আর এর স্ট্যান্ডকে টেস্ট টিউব স্ট্যান্ড বলে। একে হোল্ডার দিয়ে ধরা হয় যাতে গরম করার সময় হাত না পড়ে। দেখুন আপনারা। সব বাচ্চারা টেস্ট টিউবকে হাতে নিয়ে দেখে। এইটা দেখো, এইটা হলো মেজারমেন্ট। এইটা আলাদা আলাদা ক্ষমতার হয়, 10 ml থেকে 500 ml অবধি। এটার কি দরকার স্যার? যাতে আমরা ঠিক মাত্রাতে কেমিক্যাল নিতে পারি। এইখানে যা কিছু ফর্মুলা তৈরি হয় তার এমএলটাও জানা থাকা উচিত। তার থেকেই আগে গিয়ে কেমিস্ট্রি হয়। মনে আছে আমি জলের নাম বলেছিলাম? ইয়েস Yes, স্যার, sir, H2O। ভেরি গুড, সবার মনে আছে। এখন এইটা দেখো, তারের জাল। যখন এই তারের জালটাকে গরম করা হয় তখন বেশি আঁচে কাঁচ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। ডাইরেক্ট হিট কাঁচে না লাগুক তাই একে রাখা হয়। এটা দিয়ে কি হিট কন্ট্রোল থাকে স্যার? হ্যাঁ বাচ্চারা, মনে করো তোমাদের দিদারা যখন গ্যাসের উপরে খাবার বানায় তখন বাসনে সোজা হিট লাগে, কিন্তু কাঁচের বাসন যদি ভালো কোম্পানি কিংবা ব্র্যান্ডেড না হয় তাহলে ভেঙে যাবে। এমনিতেও কেমিস্ট্রি ল্যাবে সব জিনিস কাঁচেরই তৈরি হয়, আর খুব ভালো কোয়ালিটিরও। ওকে স্যার। এখন এইটা দেখো, এইটা হলো ট্রাইপড স্ট্যান্ড। এর 3টে পায়া থাকে তাই একে ট্রাইপড বলা হয়। এর উপরেই জালি রাখা হয় আর তার তলায় ল্যাম্প। দাঁড়াও, সেট করে আমি বলছি। টিচার ট্রাইপড স্ট্যান্ডকে সেট করতে দেখায়। অন্য বাচ্চারা ওটা সেট করতে চেষ্টা করে। তখনই বান্টি বলে, ওই সুন্দর সুন্দর রঙের টিউবগুলো কি স্যার? সেই টিউবগুলো রঙিন হয় না বাবা, তার ভেতরের কেমিক্যালটা তেমন। আসলে সেইটা আলাদা আলাদা ধরনের কাঁচের বাসন কিংবা উপকরণ, যেমন বিউরেট, পিপেট। তোমাদের জন্য নাম মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু এইটা দেখো যে এইখানে এগুলো কি করে ব্যবহার হয়। ওকে স্যার। এইখানে 9 ক্লাসের উপরে সব বাচ্চারা প্র্যাকটিক্যাল করে। তোমরাও করবে যখন বড় হয়ে যাবে। স্যার, সায়েন্টিস্ট বনার জন্য কি এরকম ল্যাবে কাজ করতে হয়? হ্যাঁ বাচ্চারা, এইখানেই অনেক লম্বা প্রক্রিয়া হয় এইটা, তার জন্য তোমরা খুবই ছোট। তখন ওখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এসে যায়।
নমস্কার স্যার। নমস্কার বাচ্চারা, ইনি আমাদের ল্যাবের অ্যাসিস্ট্যান্ট। ইনি এই সব জিনিসের খেয়াল রাখেন। তারপরে যখন বাচ্চারা কাজ করে তখন ওদের উপরে নজর রাখে যে ওরা কোনো ভুল কেমিক্যাল ব্যবহার না করুক। কিছু উপকরণ ইনিও বলবেন। নমস্কার নমস্কার স্যার। স্যার। নমস্কার বাচ্চারা, এসো আমি তোমাদেরকে বার্নার দেখাই। এইটা একদম ছোট হয়। এসো তোমাদের প্ল্যাটফর্ম ব্যালেন্স দেখাই। এটা তো সেই সবজি দাদার কাছেও থাকে। একদম ঠিক বললে তোমরা, এইটা তো সেটাই। ওইখানে অনেক বড় মেজারমেন্ট হয়। এইখানে ছোট উপকরণের জন্যও ডিজিটাল মিটার এসে গেছে। ওই সব বোতলে কি রং ভরা আছে স্যার? এইসব শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। না বাচ্চারা, সেইটা আলাদা আলাদা কেমিক্যাল মানে রসায়ন, যেইটা বোতলে আছে। সবাইকে কাঁচের বোতলে কেন রাখা হয় স্যার? কারণ কিছু রসায়ন জ্বলনশীল হয়, সেইটা আগুন লেগে যায়। প্লাস্টিক আর বাকি বোতল পুড়ে যাবে, তাই প্রায় জিনিসকে কাঁচে রাখা হয়। ওয়াও, কিন্তু এটা স্টিল কিংবা লোহার বাসনেও তো রাখা যেতে পারে। কিছু ম্যাটেরিয়াল লোহার সঙ্গেও রিয়াকশন করে যায়, তাই তাতেও রাখা হয় না। টিচার দূর থেকে সবাইকে দেখছিল। বাচ্চাদের এত জিজ্ঞাসা দেখে ওনার খুব খুশি লাগে। আমার খুব ভালো লাগলো বাচ্চারা, তোমরা এত মনোযোগ দিয়ে সবকিছু দেখলে আর শুনলে। আমার মনে হয় তোমাদের জন্য এতটাই যথেষ্ট। এখন অ্যাসিস্ট্যান্ট স্যারকে থ্যাংক ইউ বলে দাও, যাতে আমরা ঘরে ফিরে আসতে পারি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বাচ্চারা। আর এইভাবে সব বাচ্চারা লাইন বানিয়ে নিজেদের ক্লাসে ফেরত চলে যায়। ডেজার্ট সাফারি। গাট্টু আর চিঙ্কি সন্ধেবেলার স্ন্যাক্স খাচ্ছিল। তখনই বাবা অফিস থেকে বাড়ি ফেরে। দুজনে দৌড়ে এসে বাবার গলায় লেগে যায়। বাবা। বাচ্চারা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি বাবা, তাড়াতাড়ি বলো। এই নাও। এটা কি বাবা? এটা ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের ফ্যামিলি পাসেস। এখন তৈরি হয়ে নাও, আমরা সবাই থারে ঘুরতে যাব। দুজন বাচ্চা পাসগুলো দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও, আমরা ডেজার্টে ঘুরতে যাব। উটের উপরে বসবো না বাবা? হ্যাঁ এটা কোন শহরে হবে? বাবা, এটা বিকানেরে হবে। বিকানের ডেজার্টের খাবার দাবার আর পোশাকের জন্য খুবই বিখ্যাত। তার সঙ্গে সেইখানে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল হয়। সেইখানে উটেদের সব থেকে বড় সংস্থা। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর সব থেকে খুশির ব্যাপার এইটা যে শর্মা আঙ্কেল আমাকে সেই ফেস্টিভ্যালেরই পাস দিয়েছে উইন্টার ভ্যাকেশনের জন্যে। ডেজার্ট কেমন দেখতে হবে? খুব মাটি হবে, আমি তো শুধু ইউটিউবে দেখেছি। আমাদের পৃথিবী আলাদা আলাদা রূপে দেখা যায়, আলাদা আলাদা জায়গায়। যেমন আমরা সবাই হোমো সাপিয়েন্স, কিন্তু আমাদের নাম আর চেহারা আলাদা আলাদা হয় ততক্ষণ না কেউ যমজ হচ্ছে। ঠিক তেমন ভাবে পৃথিবীরও আলাদা আলাদা আকার, রং আর রূপ হয়। ওয়াও মা, আমি খুবই এক্সাইটেড। আমরা ডেজার্টে ঘুরতে যাব, ক্যামেল দেখব। হ্যাঁ হ্যাঁ, আমরা বিকানের, জয়সলমের আর যোধপুর ঘুরতে যাব। প্রস্তুতি করে নাও আর ইউটিউবে এর ব্যাপারে একটুখানি জেনে নাও। আর কোথায় কোথায় ঘুরতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিও, ঠিক আছে? স্কুলের ছুটি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কিও বাড়ি এসে যায়। মা সবার জন্য খাবার বেড়ে দেয়। গাট্টু সমানে ইউটিউবে থার রেগিস্তানের ভিডিও দেখে। গাট্টু, আগে খাবার খাও, ফোন সাইডে রাখো। মা, বাবা তো আমাদেরকে ডেজার্টের ভিডিও দেখতে বলেছে, আমরা দেখিনি না, তাই জন্যে আমরা যাচ্ছি না। তখনই বাবা, যে দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, হাসতে শুরু করে। আরে সবকিছু থোড়ি দেখার আছে ইউটিউবে, না হলে সেইখানে কি দেখবেটা কি? আরে আমি তো শুধু লিস্ট বানাতে বলেছিলাম। যাই হোক, এখন তো ছুটি হয়ে গেছে। আমরা পরশুদিন ডেজার্টে যাব। সেইখানে ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি সব করা হবে। কিন্তু আমরা কোন কোন শহর দেখব? আমি তো ছোটবেলায় একবার মা বাবার সাথেই গেছিলাম। তুমি দিদার সাথে বেড়াতে গেছিলে? হ্যাঁ মা, যখন আমি তোমার মতন ছোট্ট ছিলাম। দেখো, ভারতে ডেজার্ট শুধু বিকানের, জয়সলমের, যোধপুর আর বাড়মেরে আছে। সেখানে পাকিস্তান বর্ডারটাও লাগা। আমি তোমাদের বর্ডারও দেখাবো আর ডেজার্ট শহরগুলো, আর তোমার মায়ের সব স্মৃতিগুলো আবার ফিরে আসবে। ওয়াও বাবা, আমি ক্যামেলের সাথে খেলবো বাবা। নিশ্চয়ই খেলো বাবা। আর কিছুদিন পরে সবাই ফ্লাইটে রাজস্থানের জন্য বেরিয়ে পড়ে।
যোধপুরে যাওয়ার পর বাবা একটা ক্যাব করে, যেটাতে করে সবাই জয়সলমেরের জন্য বেরিয়ে পড়ে। ডেজার্ট পৌঁছেই গাট্টু চিংকি একদম চমকে যায়। এতগুলো মাটি বাবা, আরে এ তো মাটির পাহাড় লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো তো মাটির পাহাড়, কিন্তু এই পাহাড়ের সুন্দরতাটা এটাই যে হাওয়ার সঙ্গে এটা উড়ে যায় আর নিজের জায়গাও পাল্টাতে থাকে। বাবারি বাবা, ওরা পাহাড়, এখানে তো জলই নেই বাবা। এখানে লোকে চান করে কি করে? গাছপালাও তো দেখা যাচ্ছে না। বাবা, এখানে কানাল আনা হয়েছিল, বিকানেরের মহারাজ গঙ্গা সিং এনেছিলেন, যেইটা জয়সলমের অবধি যায়। কানাল কি বাবা? নদীর থেকে জল কেটে জায়গা অবধি নিয়ে আসা হয়। যেইখানে জল নেই, এইখানে আগে একদম জল ছিল না, কিন্তু এখন সবার বাড়িতে দরকার মতন জল এসে যায়। আর হ্যাঁ বাচ্চারা, এখানে তোমরা ক্যাকটাস পাবে, ছোট ছোট শুকনো ঝাড়ি আর ছোট্ট গাছপালা পাওয়া যাবে, যেগুলোর বড় হওয়ার জন্য খুব কম জল দরকার হয়। হ্যাঁ, প্রকৃতি নিজের হিসেবে কত সুন্দর কাজ করে। জলের কম দরকার হলেও এই গাছ ভালো করে বেঁচে থাকে। চলো এখন আমরা সাম ডেজার্টে যাব। সবাই জয়সলমেরের বালির জগতে পৌঁছে যায়। দূর দূর অব্দি শুধু রেগিস্তানই দেখা যাচ্ছিল। ওখানকার লোকেরা নাচ গান করছিল, আর কিছু লোকেরা ঘুরতে আসা লোকেদেরকে উটে করে বেড়াতে নিয়ে যাচ্ছিল। বাবা, আমিও উটের উপরে বসবো। হ্যাঁ বাবা, তারপরে ওইখানে ডান্স করার আছে সেই আন্টির সঙ্গে। ঠিক আছে, আমরা এক এক করে সব অ্যাক্টিভিটি করব। বাবা ইশারা করে উটওয়ালাকে ডাকে। ভাই, আমাদের সবার উঁটে চড়ার আছে। আপনাদের দুটো উট দরকার, একটাতে একজন বড় একজন ছোট বসতে পারে। ও ঠিক আছে। কিছুক্ষণ পরে একটা উটে বাবা আর চিংকি, আর অন্য উটে মা আর গাট্টু বসে পড়ে। উট যখন উঠতে শুরু করে, তখন দুজন বাচ্চা খুশির চোটে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আসলো মজা চিংকি। হ্যাঁ বাবা, ওই দেখো পুরো ডেজার্ট দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে, একদম গোল্ডের মতো। তাই আমরা এটাকে সোনার জমি বলি মা, কারণ যখন সূর্যের আলো এর উপরে পড়ে তখন এইটা ঠিক সোনার মতনই চকচক করতে শুরু করে। হ্যাঁ, একদম সোনার মতন দেখতে লাগছে। আধ ঘন্টা ঘোরার পরে সবাই নিচে নেমে যায়, আর গাট্টু চিংকি সাথে সাথে অন্যদিকে দৌড়ে যায়। বাবা মাও ওদের দিকে দৌড়ে যায়। আরে বাবা, আস্তে দৌড়াও। ওখানকার লোকেরা জোরে জোরে নাচ গান করছিল, ওরা বিনও বাজাচ্ছিল। এটা কি মা? এরা সাপুড়ে, বিন বাজিয়ে সাপেদের ধরে। এদের গান বাজনা বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেছে। চিংকি খুশির চোটে জোরে জোরে নাচতে শুরু করে দেয়। ওর সাথে গাট্টুও নিজেকে থামাতে পারে না, ও নাচতে শুরু করে দেয়। তখনই ওখানকার মেয়ে বাবার হাত ধরে টানতে শুরু করে, ওদেরকেও নাচাতে শুরু করে। সবাই খুব আনন্দে রেগিস্তানের আনন্দ নিতে শুরু করে। নাচতে নাচতে মা বলে, ভুলো না, আমাদের বাচ্চাদেরকে বর্ডার দেখাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার, এক্ষুনি বের হওয়া হবে। ক্যাব ডেকে নিচ্ছি, দাঁড়াও। কিছুক্ষণ পরে ক্যাবে বসে সবাই জয়সলমেরের ভারত আর পাকিস্তানের বর্ডার দেখতে যায়। বাবা, এখানে তো শুধু মাটি দেখতে পাচ্ছি, আর তো কিছুই নেই। বাবা, থার মরুভূমি বিশ্বের অনেকগুলো বড় মরুভূমির মধ্যে আসে। স্বাধীনতার আগে এখানে রাজপুতরা থাকতো, ওনাদের মহলগুলো খুবই প্রসিদ্ধ, ঠিক মাটির মতন। বাবা, কিন্তু কত সুন্দর জায়গা এটা, পাহাড় থেকে একদম আলাদা। প্রত্যেক জায়গার একটা বিশেষত্ব থাকে বাবা। যেমন মুম্বাইতে সমুদ্র, লোকে সেইখানে সমুদ্র দেখতে যায়। সাহেব, বর্ডার এসে গেছে, এখান থেকে আগে যেতে গেলে বিএসএফ এর পারমিশন দরকার হয়। বাবা বাইরে এসে স্টেশনে বর্ডার দেখার জন্য পারমিশন নিতে যায়। গাট্টু চিংকি, এরা আমাদের সব ফৌজি ভাইরা। এই ডেজার্টে থেকে এরা আমাদের দেশের রক্ষা করে। সবাইকে জয় হিন্দ বলো। ওকে মা। গাট্টু আর চিংকি সব সিপাহীদের স্যালুট করে, জয় হিন্দ বলে, আর দূর থেকে রেগিস্তানের বর্ডারকে দেখে। আমরা আগে যেতে পারবো নাকি বাবা? না বাবা, এটাকে লাইন অফ কন্ট্রোল বলে। এখানে আমাদের দেশের সীমা শেষ। কত সুন্দর আমাদের দেশ, তাই না মা? এখানে সবকিছু আছে, পাহাড়, সমুদ্র, ডেজার্ট, নদী, সব। হ্যাঁ মা। বাচ্চারা আবার থেকে বালির উপরে লাম্ফজম্ফ করে। মা আর বাবা একে অপরকে দেখে মিচকি হেসে ফেলে। সামার ক্যাম্প।
আজ যখন গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি এলো তখন ওদের চেহারায় আলাদাই চমক ছিল। মাও ওদের চকচকে চেহারাকে দেখলো আর ওদের জিজ্ঞেস করলো, আরে গাট্টু চিঙ্কি, আজ তো তোমরা দুজনে একটু বেশি খুশি মনে হচ্ছে। গাট্টু আর চিঙ্কি নিজেদের স্কুল ব্যাগ স্টাডি টেবিলে রাখলো আর খুব এক্সাইটেড হয়ে মাকে নিজেদের খুশির কারণ জানালো। মা, আজকে স্কুলে আমাদের ক্লাস টিচার অ্যানাউন্স করলো যে এই ফ্রাইডে আমাদেরকে সামার ক্যাম্পে নিয়ে যাবে। আর এই সামার ক্যাম্পটা লোনাভলাতে হবে। আরে বাহ, সামার ক্যাম্প! সেখানে তো খুব মজা হয় আর অনেক নতুন অ্যাক্টিভিটিসও হয়। কিন্তু কতদিনের জন্য তোমরা লোনাভলা যাবে? সামার ক্যাম্প 3 দিনের জন্য মা, ফ্রাইডে টু সানডে। আর স্কুলে স্পেশাল বাস অ্যারেঞ্জ করেছে আমাদের লোনাভলা নিয়ে যেতে আর নিয়ে আসতে। আমি তো আজ পর্যন্ত শুধু স্কুল পিকনিকই দেখেছি, সামার ক্যাম্প যাওয়ার তো প্রথমবার সুযোগ হয়েছে। স্কুল ডেজের সময় সামার ক্যাম্প যাওয়া মানে আমাদের ওভারঅল গ্রোথ আর লার্নিং এর জন্য ভালো। তোমরা দুজনে খুব এনজয় করবে। রাতে ডিনারের সময় গাট্টু আর চিঙ্কি বাবাকেও সামার ক্যাম্পের বিষয়ে জানালো আর বাবাও গাট্টু আর চিঙ্কিকে সামার ক্যাম্পটা অ্যাটেন্ড করার জন্য খুব উৎসাহিত করলো। ফ্রাইডে সকালে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে স্কুলে পৌঁছালো। ওখানে আগের থেকেই স্পেশাল বাসেস লেগেছিল যেটা করে তারা লোনাভলা যাবে। সব বাচ্চারা আর তাদের সাথে 4টে স্কুল টিচাররা নিজেদের ব্যাগস বাসে রাখলো আর লোনাভলার দিকে গেল। কিছুক্ষণের মধ্যেই বাসটা শহর ছেড়ে হাইওয়ের উপরে যেতে শুরু করলো আর ভেতরে বাচ্চারা অন্তাক্ষরী খেলতে শুরু করলো। সব ছেলেরা একটা টিম বানালো আর গার্লসদের আরেকটা টিম। দুদিকেই খুব ভালো সিঙ্গাররা ছিল আর অন্তাক্ষরীতে সবাই খুব মজা করছিল। দেখতে দেখতে বাস পাহাড়ি এরিয়ায় এসে গেল আর দূর অব্দি শুধু পাহাড় আর গভীর খাদ চোখে পড়লো। আরে বাহ, এই দৃশ্যটা তো খুব ভালো। কত উঁচু উঁচু পাহাড়গুলো, তারপরে ওইদিকে খাদও আছে। আমার তো দেখলেই মাথাটা ঘুরতে শুরু করে। তুমি ওইদিকে বেশিক্ষণ দেখো না চিঙ্কি, যখন খাদ আসবে। পাহাড়ের উপরে ঘোরানো রাস্তা দিয়ে হয়ে বাস লোনাভলার দিকে চলতে যাচ্ছিল। এবার বাচ্চারা অন্তাক্ষরী খেলা ছেড়ে বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই লোনাভলার সেই রিসর্ট এসে যায় যেখানে সামার ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা বাস থেকে নামে আর একটা বড় হোর্ডিং এর কাছে দাঁড়িয়ে পড়ে। ওই হোর্ডিং এ লেখা ছিল, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। সামার ক্যাম্পের দায়িত্ব স্পোর্টস টিচার মিশ্রা স্যারের ছিল। উনি বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, এই রিসর্টেই তোমাদের সামার ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে। এই পুরো ক্যাম্পে আমাদের চিফ ইন্সট্রাক্টর হবে মিস্টার রবীন্দ্র সাঠে। একটা বড় গোঁফ আর অনেক পার্সোনালিটি ওয়ালা মিস্টার রবীন্দ্র সাঠে সামনে এসে মিস্টার স্যারের সাথে হাত মেলায়। হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু দ্য সামার ক্যাম্প। এই সামার ক্যাম্পে আমরা তোমাদের জন্য এমন অ্যাক্টিভিটিস প্ল্যান করেছি যে তোমাদের মজাও আসবে আর কিছু নতুন শিখতেও পারবে। সাথে স্যার নিজে মিলিটারি ট্রেনিং নিয়েছিল আর ওনার ফিটনেস আর ট্রেনিং এর ধরন খুব আলাদা ছিল। সবথেকে আগে উনি বাচ্চাদেরকে রক ক্লাইম্বিং এ নিয়ে যান। রিসর্টে গাছের পেছনে একটা বড় পাহাড় ছিল। বাচ্চারা, আমাদেরকে এই পাহাড়টাতে চড়তে হবে, যেখানে ছোট গাড্ডা আর কিছু পাথরও তোমরা পাবে, যেটাই পা রেখে তোমরা উপরের দিকে চড়তে পারবে। আরে হেলমেট আর দড়িটা কিসের জন্য? এই হেলমেট আর দড়িটা আমাদের সুরক্ষার জন্য। যদি মাঝখানে কারোর পা পিছলে যায় তো দড়ি দিয়ে বেঁধে থাকার কারণে সে পড়বে না। বুঝেছি। আপনারা ভালো করে দেখবেন যে আমি কেমন করে উপরে যাই। সাথে স্যার নিজের স্ফূর্তি দেখিয়ে পাথরের উপরে পা রেখে আর ব্যালেন্স রেখে পাথরের উপরে নিজেকে টানলো আর দেখতে দেখতে পাহাড়ের উপরে পৌঁছে গেল। এরপর এক এক করে সব বাচ্চারা সেফটি গিয়ার আর হেলমেট পরে রক ক্লাইম্বিং করলো। রক ক্লাইম্বিং করার পরে কমান্ডো নেট ক্লাইম্বিং এর জন্য গেল। ওখানেও সাথে স্যার সবাইকে বেসিক টেকনিক শেখালো আর এক এক করে সব বাচ্চারা কমান্ডো নেট ক্লাইম্বিং এর মজা নিল। আরে এই নেট ক্লাইম্বিং এ আমার তো স্পাইডারম্যানের মতন লাগছে। আরে এই অ্যাক্টিভিটিটা তো খুবই মজার। রক ক্লাইম্বিং আর কমান্ডো নেট ক্লাইম্বিং এর পরে সব বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল। সবাই রিসর্টে নিজের নিজের রুমে গিয়ে 2-3 ঘন্টা আরাম করলো আর নিচে ডিনারের জন্য ডাইনিং হলে এলো। ডিনারের পরে মিস প্রেরণা একটা মিউজিক ওয়ার্কশপ কন্ডাক্ট করলো। অডিটোরিয়ামে বসে উনি সব বাচ্চাদেরকে মিউজিকের বেসিক নলেজ দিলেন।
এখন আমি তোমাদের সবাইকে মিউজিকের নোটস আর পিচের সম্বন্ধে বলবো। চিঙ্কি আর ওর মতন আরো বন্ধুদের এই ওয়ার্কশপে খুব মজা হচ্ছিল, কারণ মিউজিক ওদের হবি ছিল। ওয়ার্কশপের পরে মিস প্রেরণা সব স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে গার্ডেনে এলো, যেখানে ক্যাম্প ফায়ার চলছিল। সব স্টুডেন্টরা টিচাররা ওই ক্যাম্প ফায়ার আশেপাশে বসে পড়লো। ঠান্ডাতে আগুনের চারিদিকে বসতে কতটা ভালো লাগে না? আমি তো মুভিজে ক্যাম্প ফায়ার দেখেছিলাম, কিন্তু প্রথমবার এখানে এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগছে। তারপর মিস প্রেরণা মিউজিক ওয়ার্কশপে যা যা অ্যাক্টিভিটি হয়েছিল তার উপরে বেস করে কিছু স্টুডেন্টদের সিলেক্ট করলো মিউজিক কম্পিটিশনের জন্য, যেখানে ওদের ডিফিকাল্ট নোটস আর পিচ গেয়ে শোনাতে হয়েছিল। ওই 5টা স্টুডেন্টের মধ্যে চিঙ্কিও ছিল। অল দি বেস্ট চিঙ্কি, আমি জানি যে তুমি খুব ভালো পারফর্ম করবে। চিঙ্কি পুরো মন দিয়ে নিজের গানটা গাইলো, আর ওর ট্যালেন্টে মিস প্রেরণা খুব ইমপ্রেস হয়ে গেল। কম্পিটিশনের শেষে চিঙ্কিকে বেস্ট সিঙ্গার ডিক্লেয়ার করলো আর ওকে একটা মেডেল দিল। সবাই চিঙ্কির জন্য হাততালি দিল। সামার ক্যাম্পের দ্বিতীয় দিনেও অনেকগুলো অ্যাক্টিভিটি হলো, যেটা বাচ্চারা প্রথমবার এক্সপিরিয়েন্স করলো। সব থেকে আগে সকাল সকাল সাথী স্যার সব স্টুডেন্টদের একটা লেকে নিয়ে গেল। পাহাড়ের মাঝখানে ঝিলের জলটা খুব সুন্দর দেখতে লাগছিল, আর ঝিলের বাইরে অনেকগুলো কায়াক রেখেছিল। বাচ্চারা সবাই এই সেফটি জ্যাকেটটাকে পরে নাও, তারপরে এই কাইপিং চালানোর টেকনিকটাকে দেখো। সাথী স্যার নিজেই ডেমনস্ট্রেট করে দেখালো কায়াকের পেডলিং কিভাবে করতে হয়, যেটা দিয়ে কায়াক সামনে, পেছনে, ডান দিক কিংবা বাঁ দিক যায়। তারপর অনেকগুলো স্টুডেন্ট কায়াক নিয়ে লেকের ভেতরে চলে গেল। গাট্টু আর চিঙ্কি শুরুতে একটু ভয় পেল, কিন্তু একবার যখন কনফিডেন্স এসে গেল তখন দুজনে মিলে খুব আনন্দে কায়াক চালালো। লেক থেকে যখন সব স্টুডেন্টরা ফেরত এলো, মিশ্রা স্যার একটা নতুন অ্যানাউন্সমেন্ট করলো। বাচ্চারা, আমি নিশ্চিত যে তোমরা কায়াকিং এ খুব মজা করেছো। হ্যাঁ স্যার। ভেরি গুড। আমরা আপনাদের জন্য 3টে আলাদা আলাদা ওয়ার্কশপ রেখেছি, অ্যাক্টিং, ক্লে মডেলিং, কুকিং। যার যেইটাতে যাওয়ার ইচ্ছা আছে তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারে। প্রত্যেকটা ওয়ার্কশপের জন্য আমরা এক্সপার্টসদের ডেকেছি। গাট্টুর তো প্রথম থেকেই অ্যাক্টিং এর খুব শখ, তাইও অ্যাক্টিং ওয়ার্কশপ সিলেক্ট করলো। ওয়ার্কশপের ইনস্ট্রাক্টর মিস্টার পুনিত সাহানি ছিল, যে মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারে অনেকগুলো প্লেস করেছিল। ওনার থেকে গাট্টু অ্যাক্টিং আর ডায়লগ ডেলিভারি শিখলো। অন্যদিকে চিঙ্কি ক্লে মডেলিং এ খুব শখ ছিল। ও ওয়ার্কশপের শেখা টিপ থেকে খুব সুন্দর সুন্দর ক্লে টয়েস বানালো। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। আজ ছিল সামার ক্যাম্পের শেষ দিন। ব্রেকফাস্টের জন্য যেই বাচ্চারা ডাইনিং হলে এলো, ওইখানে গাট্টু আর চিঙ্কির জন্য একটা বড় সারপ্রাইজ ছিল। সামনে মা আর বাবা দাঁড়িয়েছিল। আরে বাবা মা, তোমরা এখানে? আজ সানডে ছুটি ছিল, তাই আমরা ভাবলাম আমরাও লোনাভলা চলে আসি। যেই তোমাদের সামার ক্যাম্পটা শেষ হবে, পুরো ফ্যামিলি একটা লং ড্রাইভের আনন্দ করে বাড়ি ফেরত যাব। এইটা তো খুবই ভালো আইডিয়া। চিঙ্কি আর গাট্টু বাবা আর মাকে সামার ক্যাম্পের সব অ্যাক্টিভিটির কথা জানালো। চিঙ্কি ওদের নিজের মেডেলও দেখালো, যেটাও মিউজিক কম্পিটিশনে জিতেছিল। এইসব দেখে বাবা আর মা খুব খুশি হলো। সোসাইটি এক্সিবিশন। গাট্টু আর চিঙ্কি সব সময়ের মতো নিজের ঘরেই বালিশ দিয়ে মারপিট করছিল। তখনই রান্নাঘর থেকে খুব সুন্দর একটা রান্নার গন্ধ আসে। চিঙ্কি জোরে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। কি বানাচ্ছ মা? কি সুন্দর গন্ধ আসছে, আমি দেখতে চাই। আরে ভালো করে হতে দাও, একটু ধৈর্য ধরো, তোমার জন্য হোয়াইট পাস্তা বানাচ্ছি। তখনই গাট্টুও দৌড়ে দৌড়ে চলে আসে। আরে চিঙ্কি, গেম মাঝখানে কেন থামালে? তোমার টার্নে তুমি এখানে এসছো। কত ভালো গন্ধ আসছে গাট্টু, আমি তো এখন মার থেকে পাস্তা বানানো শিখবো। আরে তার জন্য তো পরের বার শুরুর থেকে সাথে দাঁড়িয়ে থেকে পুরো কুকিং এর প্রসেসটা দেখতে হবে। কেমন ভাবে কাটে সবজিগুলোকে, কেমন ভাবে পাস্তাগুলোকে ফোটায়, সবকিছু শুরুর থেকে। এমন মাঝের থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে মাম্মি। মা, আমিও চিড়ের পোলাও শিখবো। ঠিক আছে গাট্টু, পরের বার আমরা চিড়ের পোলাও বানানো শিখব। সবাই কথাই বলছিল, আর তখনই দরজার ঘন্টি বাজলো। গাট্টু, একটু দেখো তো কে এসেছে। গাট্টু একদম জোরে দৌড়ে দৌড়ে দরজার দিকে এগোয়, আর দরজা খোলে। দরজায় দেখে সোসাইটির চেয়ারম্যান ওয়ার্মা আঙ্কেল দাঁড়িয়েছিল। আরে ওয়ার্মা আঙ্কেল, নমস্কার। নমস্কার বাবা,
কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তখনই মা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছে বাবা? কার সাথে কথা বলছো? আরে আপনি কেমন আছেন বর্মা বাবু? দরজায় দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। আমি একদম ঠিক আছি। এই কার্ডটা দিতে এসেছিলাম। সোসাইটির মিটিংয়ে আপনারা আসতে পারেননি। আমরা সকলে একটা প্রোগ্রাম রাখার ব্যাপারে ভেবেছি। ফুড প্রোগ্রাম হবে সেইটা। সবাই চাইলে নিজের স্টলও লাগাতে পারে, কিংবা কোনো সাংস্কৃতিক কার্যও করতে পারে। যেমন কারোর গান গাওয়ার কিংবা নাচার থাকে, যদি সোসাইটির জন্য কোনো মেসেজ থাকলে সেটা স্টেজে দিও। ঠিক আছে, আমরা নিশ্চয়ই আসব। আপনি ভেতরে আসুন না, চা খেয়ে যান। ততক্ষণে বাবাও নিজের ঘরের থেকে বাইরে বেরিয়ে আসে। আরে এখনো আপনি দরজায় দাঁড়িয়ে আছেন? ব্যাস, সেই প্রোগ্রামটা ফিক্স হয়ে গেছে, এটাই বলার ছিল। আপনার সেদিন মিটিং ছিল না, আপনি তো আসতে পারেননি। আগে আমার জন্য কোনো কাজ থাকলে আগের থেকে বলে দেবেন। সোসাইটির কাজের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। আগে আগে নিশ্চয়ই, আমি এগোই। প্রোগ্রামের প্রস্তুতি নেওয়ার আছে। যদি আপনি স্টল দিতে চান তাহলে সোসাইটিকে আপনাকে আগের থেকে জানাতে হবে, এইটা মনে রাখবেন। এইটা বলে উনি চলে যান। সবাই আবার রান্নাঘরে চলে যায়। মা, এই স্টল কি হয়? ওর মধ্যে আমরা কিছু খাবার দাবারের দোকান কিংবা অন্য কিছু জিনিসপত্র বিক্রি করা ছোট্ট দোকান লাগাতে পারি। তখনই বাবা, যে এতক্ষণ ধরে সবার কথাবার্তা চুপচাপ শুনছিল, উনি বলে, আরে পাস্তা স্টল লাগালে কেমন হয়ে যায়? চিঙ্কি মাকে খাবার বানাতে হেল্প করে দেবে, আর গট্টু আমাকে অ্যাকাউন্টসে। টিম ম্যানেজমেন্টটাও বুঝে যাবে এরা। ওয়াও, কত মজা আসবে। মাম্মি, আমরা পাস্তা স্টলই লাগাবো। ঠিক আছে, আমি তাহলে বর্মাজিকে ইনফর্ম করে দিই। সোসাইটির কার্যক্রমের দিন এসে যায়। অন্য সব বাচ্চারাও নিজেদের মতন করে সেজেগুজে এসে গার্ডেনে একত্রিত হয়ে যায়। আরে গাট্টু, খুব মজা আসবে রে স্টলে। আমি তো টমেটোর স্যুপের স্টল লাগাচ্ছি। দেখিস, আমি উইনার হব। চিঙ্কি বান্টির কথা শুনে মন খারাপ হয়ে যায়। মা, স্টল লাগিয়ে আমরা ভুল করলাম না তো? দেখো, বান্টি তো টমেটোর স্যুপ বানাবে, কিন্তু আমরা কি? আরে মা, এদিকে এসো। আমরা যেটা করতে চাইছিলাম সবাই দেখবে। তুমি পুরো সোসাইটিকে নিজের হাতের বানানো টেস্টি পাস্তা খাওয়াবে। এসো, এবার পাস্তাটাকে বয়েল করা শেখাই। তুমি আর গাট্টু ততক্ষণে সবজি আর মাশরুম কাটো, একদম ছোট টুকরো করবে। ঠিক আছে মা, আমরাই জিতবো আজকে। এই হলো কথা। গাট্টু আর চিঙ্কি সব সবজিগুলোকে কাটছিল, আর মা গ্যাস অন করে পাস্তাটাকে ফোটাতে রেখে দেয়। ওদিকে বাবা কুপনের বইটা আর পেন নিয়ে সাইডে দাঁড়িয়ে পড়ে। এইটা কার ডায়েরি বাবা? এটা ডায়েরি নয়, বিল বাবা। যে কেউ আমাকে যখন প্লেট দেবে আমি সেই প্লেটের পয়সা কেটে নেব, আর তুমি সেই পয়সাটাকে এক জায়গায় রেখে দিও। এই পয়সাটা আমরা রাত্রেবেলা কাউন্ট করব। ওয়াও, কত মজা আসবে। হ্যাঁ, শুধু লোকেদের আমাদের পাস্তা ভালো লাগুক। কেন পছন্দ করবে না? আজকে আমাদের চিঙ্কি নিজের হাতে বানাচ্ছে। হ্যাঁ মা। কিছুক্ষণ পরে এক এক করে লোকেরা গার্ডেনে এসে যায়। ওদিকে বান্টির স্টলেও লোকেরা এসে যেতে শুরু করে। শুরুর দিকে অনেক ভিড় হয়, আর গাট্টুর স্টলে শুধু 2 জন লোক আসে। এই ঠাকুর, আমরা হেরে না যাই। কিছু হবে না বাবা, স্টে পজিটিভ। আর তারপর পাস্তা হয়ে যেতেই চিঙ্কি জোরে আওয়াজ দেয়, পাস্তা, পাস্তা, একদম গরমা গরম পাস্তা, রেড, হোয়াইট আর পিঙ্ক সসে। আরে বাহ চিঙ্কি, তুমি তো সব পাস্তা বানাতে শিখে গেলে। হ্যাঁ, আমি তো বেস্ট। আচ্ছা, হোয়াইট পাস্তা রেড পাস্তা কি করে বানাবে? আরে বাবা, সিম্পল। রেড সসে কেচাপ ঢালতে হয়, আর হোয়াইটে ময়দা আর দুধ, আর দুধ, তাই না মা? হ্যাঁ মা। তখনই পাস্তা হচ্ছে দেখে ওদের কাউন্টারের কাছে ভিড় হয়ে যায়। সবাই এক একটা করে টিকিট নিতে শুরু করে দেয়। ওদিকে বান্টির স্যুপে নুন কম থাকাতে অনেক লোকে ওখান থেকে সরে যায়। এক এক করে আপনারা আসুন। ঠিক আছে আঙ্কেল। আর বাকি লোকেরাও লাইনে লেগে পড়ে। ওদিকে বান্টির স্টলে বাচ্চারাও এদিকে লাইনে লেগে পড়ে। বান্টির মন খারাপ হয়ে যায়। ওদিকে গাট্টু আর চিঙ্কি সবাইকে এক এক করে প্লেট দিতে থাকে। এই নিন ওয়ার্মা আঙ্কেল। এই নাও আন্টি, কেমন লাগলো বলবে কিন্তু। দারুণ ভাই, তোমরা তো কত সুন্দর পাস্তা বানিয়েছো। চিঙ্কি মা তো আজকে দারুণ ব্যাপার করলো। এই নাও 501 টাকার পুরস্কার আমার তরফ থেকে। আরে আঙ্কেল, এ কি? রেখে নাও মা, এইটা আমাদের তরফ থেকে পুরস্কার, পুরো সোসাইটির তরফ থেকে। কি ভাই? বাকি লোকেরাও সবাই সম্মতি হয়। অন্য বাচ্চারা বান্টি গুড্ডি এটা দেখে
একটু মন খারাপ হয়ে যায়। আর বাবা আর মা এসব দেখছিল। গাট্টু চিঙ্কি, এই পয়সাটা নিয়ে নাও। এই পয়সা দিয়ে অন্য বাচ্চাদের জন্য পার্টি, এটা সবার। হ্যাঁ বাবা। আরে বান্টি, এইদিকে এসো। তুমি চিঙ্কির বানানো রেড সস পাস্তা খাও, তোমার খুব ভালো লাগে না? আর এইভাবে সব বাচ্চারা পাস্তা খেয়ে এরপরে নাচতে শুরু করে দেয়। রাত্রে বাবা ডাব্বা খোলে, যার মধ্যে অনেকগুলো টাকা ছিল। গাট্টু, তোমরা দুজন কাউন্ট করো আর বলো কত টাকা কামালে। 1, 2, পুরো 800 টাকা বাবা। এইটা তোমাদের দুজনের পুরস্কার, প্রথম কামাই। এর থেকে তোমাদের গিফট নেওয়া হবে। আমার তো ফ্রকও এসে যাবে এখন। সবাই হাসতে শুরু করে দেয়। বাবা আর মা একজন আরেকজনকে দেখে হাসে। থ্যাংক ইউ আজকের প্রোগ্রামের জন্যে। গাট্টু আর চিঙ্কি অন্য বাচ্চাদের সাথে বাইরে গার্ডেনে খেলছিল। তখন গুড্ডি বাড়ির থেকে কিছু প্লেটস নিয়ে ওইদিকে আসে। আরে গুড্ডি, এটা কি এনেছো? তোমাদের সবার জন্য জলখাবার পাঠিয়েছে মা। আজকে মা বাবার অ্যানিভার্সারি। ওয়াও, এতে তো পেস্ট্রি আছে। হ্যাঁ, তার সাথে সবার জন্য চিপস আর সিঙ্গারাও আছে। সবাই এনজয় করো। কিন্তু গুড্ডি, তুমি তোমার মা বাবার জন্য কি করলে? বাবলু কাকার সাথে আমি বাজারে গিয়ে মার জন্য শাড়ি কিনেছি আর বাবার জন্য ম্যাচিং করে কুর্তা। দুজনে এখন ওটাই পরেছে। তোমরাও কিছুক্ষণ পরে বাড়ি এসে যেও, আমরা সবাই ডান্স করব। এখন আমি যাই। তখনই চিঙ্কি গাট্টুর দিকে তাকিয়ে বলে, গাট্টু, তোমার মনে আছে তো সামনের সপ্তাহে আমাদের মা বাবারও অ্যানিভার্সারি আছে। আমাদেরও এখন থেকে সবকিছু তৈরি করা উচিত। এমন না হয় যে লাস্ট মিনিটে গুড্ডির মতন মনে পড়ে। হ্যাঁ, তুমি ঠিক বলছো চিঙ্কি, কিন্তু কি প্ল্যান করি? কিছু আলাদা করা হোক। আলাদা কি? দাঁড়াও, আগে খেলে নি, তারপরে একসঙ্গে বসে ভাববো। ঠিক আছে ঠিক আছে। কিছুক্ষণ পরে মা খাবার খাওয়ার জন্য ডাকে। বাবাও অফিস থেকে এসে যায়। সবাই একসাথে ডিনার টেবিলে ডিনার করছিল। তুমি রাকেশের বাড়িতে পার্টিতে যাচ্ছিলে না? আরে কোথায় টাইম পাই, আগে ঘর, তারপরে অফিস, আবার অন্য অফিস। মনে হচ্ছে জীবনটা এমনই যাবে। কিন্তু তোমার তো সারিতার ওইখানে বেবি শাওয়ারে যাওয়ার ছিল, গিয়ে এসেছো নাকি? আরে কিভাবে যেতাম, দুপুরবেলা তো এদের স্কুল থেকে ফেরার টাইম হয়ে যায়। তারপর লাঞ্চ, গাট্টু চিঙ্কির হোমওয়ার্ক, টাইমই আর হয় না। কলেজের বন্ধুদের সাথে কত বছর হয়ে গেছে দেখা হয়নি। দুজনে মন খারাপ করে খাবার খেতে শুরু করে। গাট্টু আর চিঙ্কি এসব দেখছিল। দুজনে নিজের নিজের ঘরে চলে যায়। দুজনে প্ল্যান বানায় যে বাবা মার বন্ধুদেরকে এবার সারপ্রাইজ পার্টিতে আনা হবে। কিন্তু এটা করব কি করে? দাদু দিদাকে এটা ইনভলভ করতে হবে। ফোন থেকে সব নম্বরগুলো বের করে সবাইকে ডেকে দিই। ওয়াও, মা কত খুশি হবে না নিজের বন্ধুদের সাথে দেখা করে? ইয়েস, যেমন আমার বান্টির সঙ্গে দেখা করে ভালো লাগে। অ্যানিভার্সারির দিন এসে যায়। মার বাবা বাড়িতেই বসেছিল। হঠাৎ করে ওদের সব বন্ধুরা বাড়িতে এসে বলে, সারপ্রাইজ! আরে রাকেশ, সাহিল, সুরেশ, তোমরা সবাই? হে ভগবান, কবিতা, সিমরন, সুধা, তোরা সবাই এইসব কখন হলো আর কেমন করে হলো? তোর শাশুড়ির ফোন এসেছিল, সেই বলল কত বছর হয়ে গেছিল তোর সাথে দেখা করে, তাই থাকতে পারলাম না। হ্যাঁ বন্ধু, এতদিন কাজের জন্য দেখা করা হচ্ছিল না। এমন বলে ও বাবাকে টাইট করে হাগ করে। তখন সোসাইটির এক আঙ্কেল কারোর সাথে একটা খাবার দাবার নিয়ে ঘরে আসে। আরে এসব কি, কে জানালো তোমাদেরকে? গাট্টু আর চিঙ্কি, ওরা আমাদের সারপ্রাইজ পার্টির ব্যাপারে বলেছিল। কত লোক আসবে এটাও বলে দিয়েছিল, তাই আমি সবার খাবার নিয়ে এসেছি। এইসব দেখে মা ভাবুক হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কিকে আদর করে বলে, এত প্ল্যানিং করেছো আমাদের জন্য? হ্যাঁ বাচ্চারা, তোমরা আমাদের জন্য যা করেছো আজকে, এমন মনে হচ্ছে স্কুল কলেজের টাইমটা ফিরে এসেছে। হ্যাপি অ্যানিভার্সারি বাবা। হ্যাপি অ্যানিভার্সারি মা। তোমরা দুজন খুশি তো? সেই দিন যখন তোমরা টেবিলে বসে মন খারাপ করে বলছিলে, তখনই আমরা পার্টির প্ল্যান বানিয়েছিলাম। হ্যাঁ, এসবের পুরো ক্রেডিট এই বাচ্চাগুলোরই। আর চেয়ারম্যান বাবু খাবার আনার জন্য আমাদের হেল্প করলো, না হলে আজ তোমাদের দুজনকে আমরা সারপ্রাইজ দিতে পারতাম না। তারপর রাকেশ এসে বলে, কত ভালো বাচ্চারা, গড ব্লেস ইউ বাচ্চা।
এখন কি দাঁড়িয়ে থাকবে? নাচ গান করো বাচ্চারা। তোমরা সবাইও। আজকে আমরা আর গাট্টু চিংকি কিচেন সামলাবো। হ্যাঁ ঠাম্মা, আর খবরদার মা, তুমি আজকে কিচেনের দিকে পা মারাবে না। গাট্টু আর চিংকি কিচেনে ঠাম্মার সাথে সবার জন্য খাবার সার্ভ করতে থাকে। চিংকি ছোট বাটিতে গোলাপ জামুন বাড়তে থাকে, আর গাট্টু প্লেটগুলোকে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখতে থাকে। চিঙ্কি, তুমি সব স্পুন বাটিগুলো আরেকবার দেখে নিও, কম যেন না পড়ে। আর হ্যাঁ বাচ্চারা, আইসক্রিম একদম শেষে খুলবো, তখন সবাই ডাইনিং টেবিলে এসে যাবে। তখন বলে দিও আমি 2 মিনিটের মধ্যে বিরিয়ানি গরম করে রাখবো। ঠিক আছে ঠাম্মি। ওদিকে হলে সবাই নাচ করছিল। সুধা, তোর এই ফাল্গুনী পাঠকের গান মনে আছে? ওই গানে আমরা নাচতাম। আর হনে গান বাজতে শুরু করে, আর মা একদম খুশি হয়ে অন্য বন্ধুদের সাথে খুব নাচ করে। তোর মনে আছে কলেজ ফাংশনে এই গানের সাথেই আমরা নাচ করেছিলাম? আরে তো আজকে আপনারা আটকে রয়েছেন কেন? হয়ে যাক সেই যুগলবন্দি। হ্যাঁ মা, তুমি আন্টির সঙ্গে নাচো না, আমি ভিডিও বানাবো। কিন্তু এবার অন্য গান বাজিও। বাবা আবার থেকে গান প্লে করতে থাকে, আর গান বাজতে শুরু করে। মা আর সিমরান একদম তালে তালে একসাথে নাচতে থাকে। দুজনে খুব খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সিমরান ফর কামিং। মাই প্লেজার। তখনই ঠাম্মা এসে সবাইকে খাবার খাবার জন্য বলে। সবাই নিজের নিজের প্লেটে খাবার নিয়ে নেয়। খাবারটা খুব ভালো হয়েছে কাকিমা। আরে থ্যাঙ্কস বলার আছে, তুই বাচ্চাদেরকে বলো। সব প্ল্যান এদেরই ছিল, আমি তো একটু সাহায্য করেছি। মা এটা শুনে ভাবুক হয়ে যায়। কিছুক্ষণ পরে সবাই চলে যায়। গাট্টু আর চিংকি ঠাম্মার সাথে কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা করে। থ্যাংক ইউ দিদা, বাবা মা কত খুশি ছিল আজকে। সেটা ঠিক বাচ্চারা, আজকে কতদিন পরে তোর মাকে নাচতে দেখলাম। ওইদিকে দূর থেকে মা আর বাবা তিনজনকে কথা বলতে দেখে খুব খুশি হচ্ছিল। আরে একটা কথা তো বলতে ভুলে গেলাম। কি? হ্যাপি অ্যানিভার্সারি। আমার লাইফে আসার জন্য থ্যাঙ্কস। তোমাকেও বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। তখন গাট্টু চিংকিও দৌড়ে এসে মা বাবাকে জড়িয়ে ধরে। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। চারজনে একে অপরকে জড়িয়ে ধরে। ঠাম্মা দূর থেকে সবাইকে দেখে খুব খুশি হয়। গাট্টু চিংকি আর ফিশিং। গাট্টু আর চিংকি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজ পেপার পড়ছিল, আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়। মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে, আর গাট্টু আর চিংকি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিঙ্কি, এত কালারের আলাদা আলাদা ফিশ কি করে ধরেছে আঙ্কেল? বাবা উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো এদেরকে ধরে কি করে, আর এদের সামলে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এইটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা বাবা, ফিশিং কি করে করে আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিংকি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিংকি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিংকি তুমি সামনের সিটে বসে পড়ো।
ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা। এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি। এসো, টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয় আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে আর দড়ি উপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায় আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো, আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিঙ্কির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে? পোমটা মনে আছে? হ্যাঁ মা, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিঙ্কি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিঙ্কি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিঙ্কি। চিঙ্কি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিম ওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়। এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। গাট্টু আর চিঙ্কি ঘরের মধ্যে একদম হুটোপুটি করছিল। দুজনের সোফার কাছাকাছি ধরাধরি খেলা খেলছিল। গাট্টু একটু ফাস্ট দৌড়ায়
তাই চিঙ্কি ওকে ধরতেই পারছিল না। যতই তাড়াতাড়ি দৌড়াও গাট্টু, আমি তোমাকে ধরেই নেব। যাবিটা কোথায়? ধরতে পারবে না, তোমার পা আমার থেকে ছোট আর তোমার স্পিডও ভালো নেই। চিঙ্কিও মুখটা ভেঙিয়ে ফেরত জবাব দেয়। আমি ধরে নেব তোকে, আমি আসতে দৌড়াই তাতে কি? বাবা ওদেরকে কাছে বসেই দেখছিল, আর ওদিকে মা রান্নাঘরে দাঁড়িয়ে এসব দেখতে দেখতে বলছিল, আরে আস্তে দৌড়াও তোমরা দুজনে, ব্যথা লেগে গেলে মুশকিল হবে। তোমাদের বাবা তোমাদেরকে মাথায় চড়িয়ে রেখেছে, আমার তো কথাই শোনে না। আরে বাবা, তুমি আমাকে আবার মাঝখানে আনছো কেন? বাচ্চা তো, এখনই তো খেলবে এরা। স্কুলের হোমওয়ার্কটাও করে নিয়েছে, এতটুকু তো খেলা করবেই। এটা বলতে বলতে বাবা গাট্টুকে চোখ মারে। চিঙ্কিও মুচকি হাসে। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু মা। তোমরা সবাই খেলতে থাকো, মা বকবি। আমি আছি তো। দুজনে আবার সোফার আশেপাশে আবার হল্লা করে। তখনই দরজার ঘন্টি বাজে। গাট্টু, চিঙ্কি, দেখো দরজায় কে এসেছে। হ্যাঁ দেখো তো, আগে দরজাটা খোলো। এখন আবার কে আসলো? গাট্টু দৌড়ে গিয়ে দরজা খোলে, দেখে যে সামনের বাড়ির দিদা মায়ের সাথে দেখা করতে এসছে, সাথে বান্টির দিদাও আছে। ওনাদের দেখে গাট্টু জোরে বলে, হ্যালো দিদা। কে এসেছে বাবা? বান্টির দিদা এসেছে। মা এটা দেখে রেগে যায় আর বলে, আরে ওরা তোমার বন্ধু নাকি? ঠাকুমা, পা ছুঁয়ে প্রণাম করতে হয়, হ্যালো দাদি আবার কি? চিঙ্কি, তুমিও ঠাম্মার পা ছো। গাট্টু আর চিঙ্কি দুজনেই ঠাকুমার পা ছোঁয়ে। প্রণাম দিদা। আরে খুশি থাকো তোমরা দুজনে, অনেক পড়াশোনা করো, ভালো করো। বাড়িতে অতিথিরা এলে ভেতরে ডাকতে হয় বেটা। আরে বৌমা, এদেরকে কেন বকছো? এরা দুজনেই ছোট, আস্তে আস্তে বুঝে যাবে। সে কথা নয় মাসিমা, ম্যানার্স তো এখন থেকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে কথা ঠিক। আমার আশীর্বাদ তো সব সময় দুজনের সাথে আছে, যেমন আমার বান্টি তেমনই এরা দুজনে। খুশি থাকো সব সময়। তোমার কথাটা তো ঠিকই, বাচ্চাদের ম্যানার্স এখন থেকেই শেখাতে হয়। যাই হোক, আমি তোমাদেরকে সব নেমন্তন্ন করতে এসেছিলাম। পরশুদিন আমাদের বাড়িতে সত্যনারায়ণের কথা, সবাই নিশ্চয়ই এসছো। এবার যাই। ঠিক আছে, দাঁড়ান, বসুন না, আমি চা নিয়ে আসছি। আরে না, অন্য সব বাড়িতেও যেতে হবে, আবার খালি সময়ে আসবো। এইটা বলে উনি চলে যান। মা বাচ্চাদেরকে নিজের কাছে ডাকে। বাচ্চারা, সব সময় বড়দের সম্মান করা উচিত, বুঝেছো? যদি বান্টি আসে তাহলে ওকেও এরকম সম্মান করতে হবে। ও তো তোমাদের বন্ধু, ক্লাসমেট, তোমাদের আর ওর একই বয়স, কিন্তু ওকেও তোমাদের হ্যালো হাই করা উচিত। সকালে দেখা হলে গুড মর্নিং, বিকেলে দেখা হলে গুড ইভিনিং। আচ্ছা, তো সকালে উঠে কি বাবাকেও আমাকে হাই বলতে হবে? হ্যাঁ বাচ্চারা, এগুলোকে গুড ম্যানার্স বলে। তোমরা তো আমার ভালো শোনা না, আমার ভালো বাচ্চা, তাই সবসময় গুড ম্যানার্স ফলো করবে। স্কুলেও টিচারদের সঙ্গে দেখা হলে ওদেরকে গ্রিট করবে, বাকি বাচ্চাদের হ্যান্ডশেক। মা, এই গুড্ডি তো আমার সঙ্গে আর্ধেক সময় লড়াই করে, আমি ওকে হাই করব না। এমন বলে না চিঙ্কি, ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। দেখো, যখন কেউ ক্লোজ হয় তখন ওকে সরি কিংবা থ্যাংক ইউ বলতে ইতস্তত হতে নেই। কি ভাবি মা? আচ্ছা মা, স্কুলে হেড ম্যাডামেরও পা ছুঁতে হবে? এতক্ষণ বাবা যে চুপচাপ শুনছিল, হেসে এখন বলে, ওনাদেরকে তুমি গুড মর্নিং কিংবা গুড আফটারনুন সময়তে বলো, ওরা স্কুলে আছে। ঠিক আছে পাপা। পরের দিন সবাই স্কুল যায় আর বাবা মার বলার মতন সবাইকে গ্রিট করে। হ্যালো গুড্ডি, আমি সরি, আমি তোমার সাথে লড়াই করেছিলাম। তুমি সরি বললে চিঙ্কি? হ্যাঁ, মা বলেছে কেউ সরি বললে কেউ ছোট হয় না। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি রেগে গেলে তাহলে আমার ভালো লাগে না। কিন্তু চিঙ্কি, ভুল তো আমার ছিল, সরি তো আমার বলতে হতো। এইটা বলতে বলতে ও থেমে যায়। আই এম সরি চিঙ্কি, আজ থেকে তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড, আমি কখনো তোমার সাথে লড়াই করব না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। তখনই ক্লাসে টিচার আসে। গুড মর্নিং মিস। গুড মর্নিং বাচ্চারা, আজকে আমরা ম্যানার্সের ক্লাস করব।
তোমরা সবাই কে কে জানো ম্যানার্সের কথা? কে জানাবে? তখনই চিঙ্কি হাত উঁচু করে। হ্যাঁ চিঙ্কি, বলো। সব সময় বড়দের পা ছুতে হবে। ওরা যখন বাড়ি আসে তখন তাদেরকে জল, চা খাবারও জিজ্ঞেস করতে হবে। যদি বন্ধু হয় তাহলে সবাইকে হ্যালো হাই আর জড়িয়ে ধরতে হয়। আরে বাহ, কত ভালো সংস্কার! দেখলে বাচ্চারা, শুনলে সবাই চিঙ্কি কি বলল? ক্লাসের সব বাচ্চারা এক আওয়াজে বলে ইয়েস মিস। আর হ্যাঁ, সকালে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং, দুপুরের 12টা অবধি। তারপরের সময়ে সকলকে তোমরা গুড আফটারনুন বলতে পারো, কারণ তখন আফটারনুনের টাইম হয়ে যায়। ম্যাডাম, সবাইকে ইভিনিং কোন সময় বলবো? এমনিতে তো বিকেলেই বলা হয়, যখন সূর্য নেমে যাচ্ছে, কারণ তারপরে তো রাত হয়ে যায়। আর হ্যাঁ বাচ্চারা, রাত্রেবেলা সবথেকে শেষের গ্রিটিং গুড নাইট বলা হয়। আমি আমার মা বাবাকে গুড নাইট বলেই শুই মিস। ভেরি গুড চিঙ্কি। আর বাকি বাচ্চারা? আমরা মিস। বাহ, কত ভালো আর সিনসিয়ার ক্লাস আমার। আই এম সো প্রাউড অফ ইউ। গাট্টু আর চিঙ্কি বাড়ি আসে আর তৈরি হয়ে বান্টির বাড়ি যায়। গাট্টু দৌড়ে গিয়ে ঠাকুমার পা ছুঁয়ে, দিদা প্রণাম। ও বাবা, খুব ভালো থাকো, খুব ভালো পড়াশোনা করো, উন্নতি করো। মা গাট্টু আর চিঙ্কিকে দেখে মনে মনে খুব খুশি হচ্ছিল। তখনই বাবা এসে বলে, থ্যাংক ইউ, তুমি দুই বাচ্চাকে কত ভালো সংস্কার দিয়েছো। বৃক্ষরোপণ পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব সচেতন হয়ে গেছে। তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো, ঠিক আছে? তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে। আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়লো আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢাললো আর গাট্টু জল দিল। এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল। এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো। গট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে, এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না, এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়ল আর এইভাবে গর্তের মধ্যে গাছ লাগালো, তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করলো। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল। গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়, পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই? তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা। আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো। হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে। আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি। আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্টি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেলল। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত, গাছটা আবার বড় হয়ে যায়নি তো। আরে গাট্টু, না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিজের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল। চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত
এত বড় গাছ, কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনল। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি, তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো। কিন্তু এ কি, চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, এ কি, বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেললো। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাবার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো। মা, আমার আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি। কি হলো, উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজের চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির? মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো? গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, ট্রি প্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না? তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু, চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা, গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গাট্টু চিঙ্কি, আমাকে এইটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এইটা বলো, এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে, না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে, তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি কেউ অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল। তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল, এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি। সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় দুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেইখানে। চলো, গাট্টু তো বুঝে গেল, কিন্তু চিঙ্কি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। প্রথমবার লাইব্রেরিতে। কৌতূহল থেকেই বাচ্চারা শেখে আর মনে নানা রকম প্রশ্ন আসে। আর যদি প্রশ্নের সঠিক উত্তরও পাওয়া যায় তাহলে বাচ্চাদের নলেজও বাড়ে আর ওরা বুদ্ধিমান হয়ে ওঠে। ইতিহাসের পিরিয়ডে ম্যাডাম ইন্ডিয়ান কালচার সম্পর্কে বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চারা, আমরা যেমন জানি ইন্ডিয়াতে বিভিন্ন কালচারের মানুষ থাকে, প্রত্যেকের তাদের আলাদা ঐতিহ্য, ভাষা, উৎসব, পরিধান আর চালচলনের মাধ্যমে আমরা ভারতের বিচিত্রতা বুঝতে পারি। ম্যাডাম, এটা কি করে হয়? এত আলাদা আলাদা ধরনের ভাষা কি করে বলা যাবে? ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ভাষা, আর এর কারণ হলো বৈচিত্র্যতা আর সংস্কৃতি।
ভারতে অন্তত 780 রকমের ভাষা আছে, আর ভারতে 22টি ভাষা স্বীকৃতিপ্রাপ্ত। ম্যাডাম, এইটা আলাদা আলাদা কি করে হলো? রাজ্য কে বানালো? আর সবাই তো আলাদা আলাদা ভাষা পারে না, তাহলে অন্য রাজ্যতে আমি কি করে যাব? প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে, আর যদি তোমার এটা জানার খুব ইচ্ছে হয় তাহলে তুমি স্কুলের লাইব্রেরিতে গিয়ে এই ব্যাপারে কিছু পড়ে নিও, তখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ক্লাসে কিছু বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ইন্টারভালে টিফিন খেতে খেতে গট্টু, চিঙ্কি আর বাকি বন্ধুরা লাইব্রেরির কথা বলতে লাগে। আরে বাহ, কি ভালো হলো না, আমাদের প্রিন্সিপাল আমাদের স্ট্যান্ডার্ডকেও পারমিশন দিল। ম্যাডাম বললে আমার সব প্রশ্নের লাইব্রেরিতে পেয়ে যাব। আমরা কাল লাইব্রেরিতে যাব। হ্যাঁ, মানে তোমার সঙ্গে কে যাচ্ছে? আমি তো আসবো না, পড়াশুনোর জিনিস দেখলেই আমার তো ঘুম পেয়ে যায়। লাইব্রেরিতে তো আমি ঘুমিয়েই পড়বো। বান্টির কথায় সবাই হাসতে লাগে। ধ্যাত, এরকম হয় নাকি বান্টি? কিছু নতুন করতে পারবে যখন এক্সাইটেড হওয়া উচিত, নাকি এরকম পালিয়ে যাওয়া উচিত? আমি তো নিশ্চয়ই যাব। আরে গাট্টু, চিঙ্কি, লাইব্রেরিতে যাস না। আমি শুনেছি যে লাইব্রেরিতে গিয়ে থাকা লোকেদের স্বপ্নেও বই আসে, আর ওদের বিরক্তও করে। তোকে এটা কে বললো ভূষণ? এমন কিছুই হয় না। সবাই এবার ভূষণের কথায় হাসতে লাগে। সব বাচ্চারা দেখে যে নোটিশ বোর্ডে লাইব্রেরি ওপেন ফর অল লেখা আছে। গট্টু, চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে, আর ফিরতেই দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। আরে গট্টু, চিঙ্কি, খুব খিদে পেয়েছে? রুটি এখনো হয়নি মা? না মা, খিদে এখনো পাইনি, কিন্তু ভালো খবর বলার আছে। স্কুলে যে লাইব্রেরি আছে সেটা এখন আমাদের জন্য খোলা থাকবে। কাল আমরা প্রথমবার লাইব্রেরিতে যাব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কংগ্রাচুলেশনস। মায়ের সাথে কথা বলে গট্টু, চিঙ্কি আরো খুশি হয়ে যায়। আর রাত্রিবেলায় সবাই খাবার খাওয়ার সময় মা বাবাকে লাইব্রেরির কথা বলে। কি ব্যাপার গট্টু, চিঙ্কি? হ্যাঁ, আমি শুনলাম তোমরা নাকি লাইব্রেরিতে যাচ্ছ। খুব ভালো বাবা, সিলেবাস ছাড়াও বই পড়া উচিত। লাইব্রেরিতে পড়ার জন্য আর শেখার জন্য অনেক জিনিস আছে বাচ্চারা। হ্যাঁ বাবা, আমরা পড়তে চাই। তোমরা জানো শোনা, স্কুলের টাইমে আমিও লাইব্রেরি যেতাম, আর অনেকটা সময় লাইব্রেরিতে কাটাতাম। হ্যাঁ, আমাদের জমানাতে গ্রামে একটাই লাইব্রেরি থাকতো, কিন্তু আজকালকার জমানায় কত লাইব্রেরি থাকলেও কেউ যায় না। কিন্তু বাবা, আমরা তো লাইব্রেরি যাবার জন্য খুব এক্সাইটেড। বরং এটা ভাবছি যে প্রিন্সিপাল আমাদের আগে কেন পারমিশন দেয়নি। ঠিক বললি চিঙ্কি। পরের দিন গট্টু, চিঙ্কি স্কুলের লাইব্রেরিতে পৌঁছায়। আসতেই গট্টু, চিঙ্কির লাইব্রেরিতে রেজিস্ট্রেশন হয়। তারপর গট্টু, চিঙ্কি ভেতরে যায়। তখন দুজনে দেখে যে আলাদা আলাদা শেলফ বানানো, চারিদিকে শুধু বই আর বই। গট্টু আর চিঙ্কি তো প্রথমবার এত বড় বড় বই দেখলো। গট্টু, দেখো এখানে কত বড় বড় বই। হ্যাঁ চিঙ্কি, ইন্ডিয়ার হিস্ট্রির ব্যাপারে আমি পড়তে চাই, কিন্তু এত বইয়ের মধ্যে আমি কি করে খুঁজবো? গট্টু তখন এমন বই খুঁজতে লাগে যেখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানা যায়, আর চিঙ্কি সব বইগুলোকে ওপর থেকে দেখছিল। গট্টু, চিঙ্কির দিকে লাইব্রেরিয়ান স্যার আসে। বাচ্চারা, তোমরা কেমন বই পড়তে চাও বলো, আমি তোমাদের সাহায্য করছি। স্যার, আমি ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে পড়তে চাই। লাইব্রেরিয়ান স্যার তখন একটা ব্লকের দিকে আঙুল দিয়ে দেখায়, আর দুজনে ওদিকে চলে যায়। ওদিকে শুধু ইন্ডিয়া সম্পর্কে সব বই ছিল। দেখো না চিঙ্কি, আমাদের দেশটা কত বড়। গট্টু একটা বই তোলে আর টেবিলে গিয়ে বসে পড়তে লাগে। চিঙ্কিও তখন নিজের জন্য হিন্দি কবিতার বই নেয়, আর ও মজা করে বই পড়তে লাগে। বই পড়তে পড়তে এত হারিয়ে যায় যে সময়ের খেয়ালই থাকে না। লাইব্রেরিয়ান স্যার তখন ওদের বেরোতে বলে, কারণ লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছিল। স্যার, আমার সাথে আমি এই বইটা নিয়ে যেতে পারি? আমি আরো পড়তে চাই। না বাবা, তোমাকে লাইব্রেরিতে বসেই বইটা পড়তে হবে, ঘরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। চিঙ্কি দুঃখ পায়, কিন্তু গট্টু উৎসাহ দিয়ে বলে, কোনো ব্যাপার নেই, কালকে আমরা আবার আসবো। আর গট্টু, চিঙ্কি লাইব্রেরি থেকে ঘরে পৌঁছায়। ডিনারের সময় গট্টু যা যা পড়েছিল মা, বাবা আর চিঙ্কিকে বলতে লাগে। ম্যাডাম ঠিক বলেছিল, আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি, কালকে আমি আবার আসবো। হ্যাঁ মা বাবা, আমিও হিন্দি কবিতা পড়লাম, আর কি ভালো লাগলো। কত বড় বড় বই হয় লাইব্রেরিতে।
চিঙ্কি তারপর তাড়াতাড়ি খাবার শেষ করে আর নিজের রুমে গিয়ে নোটবুক নিয়ে আসে আর নিজের পছন্দের একটা কবিতা নোটবুকে লিখে নেয় আর সবাইকে পড়েও শোনায়। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। বাবা মা আর গাট্টু চিঙ্কির জন্য তালি বাজায়। বা চিঙ্কি, কি ব্যাপার? ছোটবেলা আমিও এই কবিতা পড়েছি, খুব ভালো। গাট্টু চিঙ্কি, তোমরা প্রথমবার লাইব্রেরিতে গেলে, তবুও তোমরা বোর হওনি, এমনিতেও হতেও নেই। লাইব্রেরি আসলে এমন জায়গা যেখানে তুমি সব রকমের বই পাবে আর প্রত্যেক প্রশ্নের উত্তরও। ঠিক বললে মা, অনেক শান্তিও থাকে লাইব্রেরিতে, শান্তিতে পড়াশোনাও করা যায়। প্রিন্সিপাল স্যারকে আমি নিজে থ্যাংক ইউ বলবো, ফার্স্ট টাইম লাইব্রেরি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। স্কুল বাস সকালবেলা, আর মা রোজের মতো গাট্টু চিঙ্কির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়। গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনও তোমার তৈরি হয়ে গিয়েছে। মা, আমি এই শুলেস বানতে পারছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি? স্কুলে লেট হয়ে যাবে যে, স্কুল বাস এক্ষুনি এসে যাবে যে। মা, আমিও তাই পাচ্ছি না। বাস, আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো। এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে, তখন তো কাঁদবে, আর বাসও তো এইমাত্র আসলো বলে। এই নাও চিঙ্কি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা, আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসেছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিঙ্কি, এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা, শুধু গলার মধ্যে ফেলে দাও। গাট্টু, রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে। বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে মেন গেটের দিকে এগিয়ে যায়। আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে, 30টা বাচ্চাকে নামার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে। বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি, কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে বলি, দেখলে তো, রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা, সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও। দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায় আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিঙ্কিকে দেখে হাই ফাইভ ছোড়ে। গাট্টু চিঙ্কিও ওটা দেখে হাই ফাইভ করে, আর কিছুক্ষণ পরেই দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরবো না, এটা আমার সিট। দেখো না কন্ডাক্টর দাদা, এটা কি করছে? আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানেই বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই। আরে চিঙ্কি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিঙ্কি গাট্টুর টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখনো নিজের টাই বাঁধতে পারে না। তোর কি? চিঙ্কি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিঙ্কির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায়, আর দৌড়ে এসে তারা গাট্টু চিঙ্কিকে জড়িয়ে ধরে। গুড্ডি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম, এখন আমরা 5 জন মিলে খাবো। ওয়াও, জানিস মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আমি কিন্তু 2 পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিঙ্কি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি, আন্টি থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিঙ্কি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল, তখন
বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিঙ্কি? আধা ঘন্টা আছে স্কুলে আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে, আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো, যাতে সবাই রুলস এন্ড রেগুলেশন শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে, এটা তো পড়ে গেল। এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে। আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু, চিঙ্কি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো? বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিঙ্কি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে। আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে। প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা, প্রমিস। চিঙ্কি পিঙ্কি প্রমিস। না না, চিঙ্কি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিঙ্কি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে, খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিঙ্কি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল। বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল। বলো বলো, কি নাম তার? আরে বিটরুট। ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক, তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়োহুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো। সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো। ছুটির পরে এইখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। ইন্ডিয়ান আর্মি। গাট্টু, চিঙ্কি আর তার বন্ধুরা ছাদে একত্র হয়েছিল। কখন আসবি? আসবে আর চোখের পাতা ফেলতে ফেলতেই দেখবি উধাও হয়ে যাবে। হ্যাঁ, ওই দেখ এসে গেল। এই শুনে গাট্টু চেঁচাতে শুরু করে, এসে গেল, এসে গেল। মা বাবা ছাদে দৌড়ে আসলো। ওই দেখো, ওরা আসছে। ভারত মায়ের জয়। বন্দে মাতরম। রাফেল বিমানের আওয়াজে আকাশ ভরে গেছিল। 5টি বিমানের সংরচনা হাওয়াকে কেটে এগিয়ে যাচ্ছিল। রাফেল বিমানকে দেখে সবাই স্যালিউট করলো। কিছুক্ষণের মধ্যেই রাফেল বিমানরা হাওয়াকে কেটে এগিয়ে চলে গেল। চলো, এসে গেল রাফেল। রাফেল আসার পরে আমাদের দেশের শক্তি অনেক বেড়ে যাবে। এখন আমাদের সৈন্যরা শত্রুদেরকে নিশ্চয় হারিয়ে দেবে। কাকু, রাফেল না আসলে আমাদের কি হতো? এমন নয় বাবা, রাফেল আসার পরে আমাদের দেশের শক্তি অনেকটাই বেড়ে যাবে, কিন্তু রাফেল শুধু একটা ফাইটার বিমান। আমাদের আসল শক্তি হলো আমাদের সৈন্য, যারা সীমাতে দিনরাত পাহারা দেয় আর আমাদের রক্ষা করে। তারা বাবা, অনেক কষ্ট সহ্য করতে হয় না আমাদের সৈনিকদের? হ্যাঁ, অসুবিধাই অসুবিধা থাকে। সীমাবর্তী জায়গার পরিবেশ অনেকই প্রতিকূল হয়। মরুভূমিতে আগুন বর্ষণ হয় আর কাশ্মীরে বরফের গোলা, তবুও সৈন্যরা বেখাতির হয়ে দাঁড়িয়ে থাকে। অনেক সাহসী আর নিষ্ঠাবান আমাদের সৈন্যরা। ওদের নিষ্ঠা আর সাহসের জন্যই তো আমরা কার্গিল যুদ্ধ জিততে পেরেছিলাম।
আমাদের সৈন্য এত সাহসী যে পুরো পৃথিবী ভয় পায় ইন্ডিয়ান আর্মিকে, আর ইন্ডিয়ান আর্মিকে অনেক সম্মানও করা হয়। সত্যি আমাদের আর্মি সম্মান আর অভিমানের যোগ্য। আমাদেরও আমাদের সৈন্যদের জন্য সম্মান আর নিষ্ঠা রাখা উচিত। কিন্তু কিছু লোকেরা সৈন্যদের সম্মান করে না বাবা, জানো? আমি যখন মায়ের সঙ্গে ট্রেনে যাচ্ছিলাম তখন আমি কি দেখেছি জানো? কি দেখলে? একজন সৈন্যকে কেউ বসার জন্য সিট দিচ্ছিল না, তারপরে সে মাটিতে বসে গেল আর সেইখানেই ঘুমিয়ে পড়লো। তারপর কি হলো? তারপরে আমি ওনাকে ওঠালাম আর নিজের সিটে বসার জায়গা দিয়ে দিলাম। বাহ গট্টু, সত্যিতে লোকেদের লজ্জা পাওয়া উচিত। আরে ভাই, সৈন্যরা আমাদের সব দিক দিয়েই সুরক্ষা দেয়। যখন আমাদের শহরে বন্যা এসেছিল আর শহর ডুবে গেছিল, তখন সৈন্যরাই আমাদের বাঁচাতে এসেছিল আর হেলিকপ্টার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছিল। আগুন হোক, বৃষ্টি হোক, ভূমিকম্প হোক বা অন্য কোনো বিপদ, সৈন্যরা আমাদের সুরক্ষা আর সাহায্যের জন্য সবসময় তৈরি থাকে। তাই আমাদেরও ওনাদের সাহায্য করা উচিত। বাবা, ইন্ডিয়ান আর্মির বিষয়ে কিছু বলো না। বাবা, ইন্ডিয়ান আর্মির 3টে মুখ্য সৈন্য আছে: স্থল সৈন্য, জল এবং বায়ু সৈন্য। স্থল সৈন্য মাটিতে থেকে আমাদেরকে সুরক্ষা দেয়, জল সৈন্য আমাদের সমুদ্র থেকে সুরক্ষা দেয়, আর বায়ু সেনা আকাশে। আর এটার কারণ শত্রু দেশের সৈন্য হোক বা আতঙ্কবাদী, যেখান থেকে হোক হামলা করতে পারে। সেই জন্য ভূমি, জল ও আকাশ সব জায়গায় নজরদারি করে আমাদের ইন্ডিয়ান আর্মি। আর্মির ট্রেনিংটাও তো কত কষ্টকর হয়। অনেক কঠিন ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা হয়, যাতে তারা সব পরিস্থিতিতেই বাঁচতে পারে। তোমার মামাও তো আর্মিতে আছেন, তিনি বলছিলেন এমার্জেন্সিতে ওনারা খাওয়া দাওয়া ভুলে যান। বড় বড় বন্দুক, বোম আর ভারী জিনিস নিয়ে পাহাড় আর মরুভূমিতে দৌড়াতে হয়, গুলি বর্ষণের মধ্যে দৌড়াতে হয়। বাবারে, এই শুনে তো শিরশিরানি লেগে গেল। ভাবো একটু, আমাদের শুনেই গা শিউরে উঠছে, কিন্তু আর্মিদের এমন জিনিস রোজ দেখতে হয়, আর ওরা এটা গর্বে করে। আমি ভেবে নিয়েছি বাবা, বড় হয়ে আমিও আর্মিতে ভর্তি হব আর দেশকে রক্ষা করব। হ্যাঁ, আমিও আর্মি ম্যান হব। আমরা গর্বিত বাচ্চারা। তোমাদের দেশের সেবা করতে হবে, কিন্তু মনে রেখো, আর্মিতে ভর্তি না হতে পারলেও কিন্তু একটা ভালো নাগরিক হও। দেশকে ভালোবাসো, সজাগ থাকো আর আর্মিদের সম্মান দাও। একজন সজাগ আর আদর্শ নাগরিক একটা সৈন্যর মতন। দেশের সব নাগরিক যদি সজাগ আর আদর্শ হয়ে যায়, নিজেদের মধ্যে ঝগড়া আর বিবাদ ছেড়ে দেশ উন্নতির দিকে যাবে। তাহলে আর্মিরা অনেক শান্তিতে থাকতে পারবে। আপনি ঠিক বললেন বাবা, আমরা দেশের এক সজাগ আর আদর্শ নাগরিক হব আর আমাদের সৈন্যদের সম্মান করব আর সাহায্যও করব। বলো ভারত মায়ের জয়। জয় জওয়ান, জয় কিষান, বন্দে মাতরম। পকেট মানি। সন্ধ্যে 7টা বেজেছিল আর মা কিচেনে ডিনার তৈরি করছিল। চিঙ্কি নিজের স্টাডি টেবিলে পড়ে থাকা বইগুলো অ্যারেঞ্জ করছিল, আর গাট্টু নিজের ব্যাট নিয়ে এমনি হাওয়াতে শট মারা প্র্যাকটিস করছিল। আরে, এই ব্যাটের হ্যান্ডেল তো লুজ হয়ে গেছে। মা, আমার নতুন ব্যাট দরকার। গাট্টু, আগে একটু পড়তে বসো তো। নেক্সট উইক থেকে স্কুলে এক্সাম শুরু হচ্ছে। নতুন ব্যাট এক্সামের পরে পাবে, বুঝলে? তখন বাবাও অফিস থেকে এসে যায়, আর বাবাকে দেখে গাট্টু তাড়াতাড়ি নিজের বই বার করে পড়তে শুরু করে দেয়। বাবা মুচকি হেসে বাচ্চাদেরকে পড়তে দেখে, তারপর সোফায় আরাম করে বসে পড়ে। আরে, এই টিভির রিমোট দেখতে পাচ্ছি না তো। আজকে নিউজটা খুব ইম্পর্টেন্ট। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা টিভির রিমোটটা কোথায় রেখেছো? গাট্টু আর চিঙ্কি রিমোটটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে চিঙ্কি রিমোটটাকে খুঁজে পায়, যেটা নিউজ পেপারের তলায় রয়ে গিয়েছিল। বাবা, এই নাও রিমোট। এই নিউজ পেপারের তলায় ছিল। আজকে নিউজ ইম্পর্টেন্ট কেন বাবা? কোনো ক্রিকেট ম্যাচ ছিল? না না, ক্রিকেট ম্যাচ থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমাদের আজকে বাজেট ডিক্লেয়ার হয়েছে। এইটা বলে বাবা টিভি অন করে নিউজ চ্যানেল চালিয়ে দেয়। ওইখানে একটা নিউজ অ্যাঙ্কার বাজেটের ডিটেলস জানাচ্ছিল, আর টিভি স্ক্রিনে অনেকগুলো নাম্বারস আর টেক্সট লেখা আসছিল।
ইনি তো খুব তাড়াতাড়ি বলছেন, আপনি কি করে বুঝতে পারছেন? আমি যতক্ষণে স্ক্রিনে কিছু পড়তে পারছি ততক্ষণে সব নাম্বার টেক্সটগুলো স্ক্রিন থেকে উধাও হয়ে যাচ্ছে আর নতুন ডিটেলস আসছে। আরে কাট্টু, তোমার পড়ার স্পিড কম। চিঙ্কিও বাবার সাথে নিউজটা বুঝতে চেষ্টা করছিল। এই বাজেট কি হয় বাবা? হ্যাঁ, আমিও জানতে চাই। ইনি তো অনেক টাকার কথা বলছেন, লক্ষ কোটির ব্যাপারে। আরে তোমরা দুজন এখন খুবই ছোট, বড় হওয়ার পরে বাজেট বুঝতে পারবে। ততক্ষণে মা কিচেন থেকে চলে আসে আর বাচ্চাদের কৌতূহল দেখে হেসে বলে, আচ্ছা আমি সরলভাবে তোমাদেরকে বাজেটটা বোঝাই। বাজেট আমাদের দেশের বই খাতা হয়, যাতে আমরা ডিসাইড করি যে দেশে এত টাকা পয়সা কোথা থেকে আসছে আর আমরা ওই টাকাগুলোকে কোথায় আর কত অ্যামাউন্টে খরচা করব। যেমন তুমি ঘরের খরচার হিসাব লেখো, ঠিক সেইভাবে মা? একদম ঠিক। যেমন বাবার স্যালারিকে আমরা ইনকামে লিখি, আর বাড়ির সব খরচাকে, যেমন আসকা বাড়ি, স্কুলের ফিস, লোনের ইএমআই, সেভিং, শপিং আর এন্টারটেইনমেন্টের খরচা, এইসব এক্সপেন্সেসে লেখে। যেমন বাড়ির বাজেট তেমনি দেশের বাজেট। হ্যাঁ, এখন বুঝতে পারলাম। এই তো একদম সোজা ছিল, বুঝে গেলাম আমি। কিন্তু এখন শুধু থিওরি বুঝেছো, প্র্যাকটিক্যালও করে দেখাতে হবে। মানে আমি তোমাকে 500 টাকা দিচ্ছি এই মাসের পকেট মানি, আর মাসের শেষে দেখবো তোমরা এই 500 টাকার কেমন বাজেট তৈরি করলে আর কেমন ইউজ করলে, ঠিক আছে? এটা তো খুব ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি 500 টাকা পেয়ে খুব খুশি হয়ে যায়। গাট্টুর কাছে এত লিস্ট ছিল যেগুলো ওর কেনার ছিল, একটা নতুন ব্যাট, বাইনোকুলার, রিমোট দিয়ে চলা গাড়ি, আরো অনেক কিছু। চিঙ্কি হিসাব কষলো যে 500 টাকায় ওকে 4 সপ্তাহ চলতে হবে। তাই ও একটা নোটবুকে 4টে কলাম বানালো, উইক 1, উইক 2, উইক 3 আর উইক 4, আর প্রতিটা কলামের উপরে লিখলো 125 টাকা। তারপর চিঙ্কি মার থেকে একটা পার্স নিল আর এই পার্সে 125 টাকা রেখে দিল প্রথম সপ্তাহে খরচার জন্য। বাকি 375 টাকাও কাবার্ডে রেখে দিল। আর ওদিকে গাট্টু 500 টাকা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ও রোজ স্কুলের পরে পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস আর অনেক কিছু খেতে শুরু করে দিল। ও 150 টাকার একটা নতুন ব্যাট নিল আর 80 টাকা নতুন বাইনোকুলার্স কিনল। মাসের 15 তারিখে যখন ও নিজের ব্যাগে টাকা চেক করলো তখনও চমকে গেল। আরে, আমার তো 500 টাকা শেষ হয়ে গেল, এখনো তো 15 দিন বাকি আছে মাসের, কি করি? ওইদিকে চিঙ্কিও কখনো কখনো স্ট্রিট ফুড খেত আরও নিজের জন্য নতুন ক্রেয়ন্সও কিনলো, কিন্তু এক সপ্তাহে শুধু 125 টাকাই খরচা করত। তাই 15 তারিখের পরেও ওর কাছে 250 টাকা বেঁচেছিল। যেহেতু গাট্টুর টাকা শেষ হয়ে গিয়েছিল, ওর খুব মন খারাপ ছিল। চিঙ্কির এটা দেখে ভালো লাগলো না। ও নিজের পার্স থেকে 50 টাকা বার করে গাট্টুকে দিল। ভুল হয়ে গেছে চিঙ্কি, আমারও তোমার মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করা উচিত ছিল। কোনো ব্যাপার না গাট্টু, পরের মাস থেকে দেখে চলো। মাসের শেষে মা আর বাবা গাট্টু আর চিঙ্কির থেকে 500 টাকার পকেট মানির হিসেব চাইল। গাট্টুর তো মনেও ছিল না যে সব টাকা কোথায় খরচা করেছে, কিন্তু চিঙ্কি ছোট থেকে ছোট এক্সপেন্স গুলো নিজের নোটবুকে লিখে রেখেছিল। ওর বাজেট বুকে 70 টাকার সেভিংসও ছিল আর গাট্টুকে দিয়ে থাকা 50 টাকার লোন। খুব ভালো চিঙ্কি, বাজেট তুমি খুব ভালো করে বুঝেছো আর ব্যবহারও করেছো, আর নিজের পকেট মানিকে খরচা করার জন্য খুব ভালো ব্যবহার করেছো। আমিও নিজের ভুল বুঝে গেছি বাবা মা। নেক্সট মান্থ থেকে আমিও চিঙ্কির মতন বাজেট তৈরি করে পয়সা খরচা করব। খুব ভালো আমার বাচ্চারা, উই আর প্রাউড অফ ইউ। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।